গল্প রাত্রিপ্রিয়া। সূচনা পর্ব। লেখনীতে সুমাইয়া আফরিন ঐশী। গভীর রাতে তললপেটে কারো ঠোঁটের শীতল ছোঁয়া অনুভব করতেই ঘুম হালকা হয়ে যায় আমার। এরই মধ্যে হাত জোড়ার মালিক আরও একটু গভীর হল। ধীরগতিতে আমার কপালে কপাল ঠেকিয়ে ওষ্ঠে গভীর চুমু খেল। এরপর মৃদু কণ্ঠে শুধালো, তোমাকে দেখার তৃষ্ণায় পুড়ছে মন, ঢুকেছে হৃৎপিণ্ড। এত দেখি তোমায়, তবুও মনে হয় দেখি না বহুকাল। ওহে মন বধুয়া, নিশি রজনীতে অন্যের ঘুম কেড়ে নিয়ে তুমি সুখের নিদ্রায় আচ্ছন্ন। একবার চেয়ে দেখো মনোহরণী, তোমার ঠোঁটের পরশ পেতে এক যুবকের বুকে কতটা উথাল পাতাল ঢেউ বইছে। কানের কাছে ফিসফিসিয়ে বলা কণ্ঠস্বর কর্ণকুহরে পৌঁছাতেই পুরোপুরি নিদ্রাচ্ছন্ন ভাব কেটে যায় সপ্তদশী রাত্রিপ্রিয়ার। ভয় পেয়ে ধরফরিয়ে শোয়া থেকে উঠার চেষ্টা চালালো মেয়েটা। এরই মধ্যে তাকে নিজের শক্ত বাহুবন্ধন আবদ্ধ করে নেয় এক যুবক। চমকালো রাত্রিপ্রিয়া। চিৎকার করার চেষ্টা চালালো, সে চেষ্টাও বিফলে গেল। যুবকটি তড়িৎ গতিতে তার অধরের সাথে নিজের অধর ডুবিয়ে দিল। পরিচিত পুরুষের ঘ্রাণ, তার আদুরে ছোঁয়া অনুভব করে কিছুটা শান্ত হল রাত্রিপ্রিয়া। এরই মধ্যে পরিচিত কণ্ঠ স্বর শোনা গেল। যুবকটি প্রেয়সীকে আশ্বাস দিয়ে বলল, ভয় পেও না জান, আমি তোমার নেতা সাহেব। চিৎকার করো না জান, কেউ শুনে ফেলবে। শান্ত হও সোনা, 1 মিনিট। নড়ো না জান, চুপটি করে মিশে যাও তৃষ্ণার্ত বুকের মাঝে। বলতে বলতে হাতের বাঁধন আরও একটু শক্ত করল নেতা সানাম চৌধুরী। চট করে মাথা তুলে তাকালো রাত্রি। ড্রিম লাইটের আলোয় পরিচিত মুখটা একবার পর্যবেক্ষণ করে স্বস্তি পেল। অপ্রত্যাশিত লোকটাকে এত রাতে নিজের কাছাকাছি দেখে খানিকটা বিস্মিত কণ্ঠে শুধাল, সানাম ভাই, আপনি? কি ব্যাপার সুন্দরী, অন্য কাউকে আশা করছিলে বুঝি? ছি, একদম বাজে বকবেন না সানাম ভাই। সানাম চৌধুরী ব্যতীত তার বেডরুমে এসে তার প্রাণপ্রিয় অর্ধাঙ্গিনীকে স্পর্শ করার মতো দুঃসাহস কি কারো আছে বেগম সাহেবা? এটা আপনার বোঝা উচিত ছিল। দুদিন আগে অফিসিয়াল কাজে ঢাকা থেকে সিলেট গিয়েছিল নবনির্বাচিত মন্ত্রী সানাম চৌধুরী। তার আরও একদিন পরে আসার কথা ছিল। রাত এখন 2টা কি 3টা। গভীর রজনীতে অনাকাঙ্ক্ষিতভাবে স্বামীকে নিজ কক্ষে দেখে যত বিস্ময় রাত্রির। ততক্ষণাৎ নিজেকে ধাতস্থ করে স্বামীর গলা জড়িয়ে ধরে বলল, দুঃখিত নেতা সাহেব, ঘুমের মধ্যে হঠাৎ করে এহেন স্পর্শ পেয়ে হকচকিয়ে গিয়েছিলাম। আপনার তো আজকে আসার কথা ছিল না, এত রাতে কোথা থেকে আসলেন? আপনি আসবেন আমাকে জানালেন না কেন? সানাম চৌধুরী প্রিয়তমা স্ত্রীর গালে হাত বুলিয়ে দিয়ে বলল, হঠাৎ বউয়ের কথা মনে পড়ছিল, প্রেম প্রেম পাচ্ছিল খুব, তাই আর থাকতে পারলাম না বেগম সাহেবা। পৃথিবীতে আপনিই একমাত্র নারী যাকে দেখার তৃষ্ণা ইহজন্মে সানাম চৌধুরীর রয়েই যাবে। যদি সম্ভব হয় পরপারেও আমি আপনার পিছু নিব মনোহরণী। আপনাকে ছাড়া একা থাকাটা আজকাল ভীষণ দায় হয়ে গিয়েছে। আপনি জাদু জানেন বেগম সাহেবা। নয়তো গুরুগম্ভীর রগজটা সানাম চৌধুরী একজন রমণীর টানে এত রাতে ছুটে আসত না। বলুন তো বেগম সাহেবা, কোন কবিরাজের থেকে এই ভয়ঙ্কর কালো জাদু করেছেন আমায়? উহু, আমি মোটেও আপনাকে কালো জাদু করিনি নেতা সাহেব। ভালোবাসা দিয়ে জয় করে নিয়েছি আপনাকে। মায়া দিয়ে মায়ার জাদুতে বেঁধে নিয়েছি মনোগহ্বরে। ওখানে অন্য নারীর প্রবেশ নিষিদ্ধ। আপনার হৃদ মাজারে শুধুমাত্র আমার রাজত্ব চলবে, ওখানে একমাত্র আপনার রাত্রিপ্রিয়ার বিচরণ। এই বাঁধন ছিন্ন করার ক্ষমতা আপনার নেই নেতা সাহেব। সানাম চৌধুরী নিজের সাথে জড়িয়ে নিল প্রিয় অর্ধাঙ্গিনীকে। তার কপালে চুমু খেয়ে বলল, আপনার বাঁধন আরও গাঢ় হোক, প্রাণবন্ত হোক মনোহরণী। আপনার দেহের সাথে আমার দেহ, মনের সাথে মন আষ্ঠে পৃষ্ঠে মিশে যাক। এই বাঁধন ছিন্ন হওয়ার আগেই আমার মৃত্যু হয়ে যাক। প্রিয় পুরুষে মুখে মৃত্যু শব্দটি শুনে কেঁপে উঠল সপ্তদশীর বুক। কেননা শখের পুরুষের খেয়ে বাঙালি নারী ভীষণ দুর্বল।
তার কিছু হওয়া তো দূর, তার মুখে সামান্য মৃত্যু শব্দটা শুনলেও হৃৎপিণ্ড তারাক করে ওঠে। পরমুহূর্তে রাত্রিপ্রিয়া স্বামীর থেকে নিজেকে ছাড়াতে ছাড়াতে শক্ত কণ্ঠে বলল, একদম বাজে কথা বলবেন না সানাম ভাই। অনেক জার্নি করে এসেছেন, যান গিয়ে ফ্রেশ হয়ে আসুন। আমি আপনার জন্য খাবার গরম করে নিয়ে আসছি। সানাম চৌধুরী তৎক্ষণাৎ প্রেয়সীর হাত ধরে টান দিয়ে নিজের কোলে বসিয়ে দিয়ে বলল, তোমার কি মনে হয় মনোহরণী, সানাম চৌধুরী তোমার কাছে এত রাতে খাবার খেতে এসেছে? এখন ভাত নয়, অন্য কিছু খাবো আমি। কিশোরী মেয়েটা অবুঝের মতো পাল্টা প্রশ্ন করল। আশ্চর্য, এমন করছেন কেন সানাম ভাই? এত রাতে ভাত ছাড়া কিছু নেই। কি খাবেন আপনি? আই নিড বউয়ের চুমু, আদর সোহাগ। স্বামীর বেফাঁস কথায় কান গরম হয়ে গেল মেয়েটার। লজ্জা পেয়ে নিজেকে ছাড়াতে ছাড়াতে কণ্ঠে কৃত্রিম রাগ মিশিয়ে বলল, দেখি ছাড়ুন আমায়। দিন দিন আপনি দারুণ অসভ্য হয়ে যাচ্ছেন সানাম ভাই। মুখে কিছু আটকায় না। বউয়ের কাছে সব পুরুষই অসভ্য হয় সুন্দরী। অসভ্য না হলে ইহজন্মে আর বাবা ডাক শুনতে পারব না। এই যান, চলো না ঘরে নতুন অতিথি আনার ব্যবসা করি। এতক্ষণ শুধু লজ্জা লাগলেও এবার লজ্জার বাপমা 14 গোষ্ঠী এসে ভিড় জমিয়েছে সপ্তদশী মেয়েটার মাঝে। লজ্জায় রক্তিম আভা ছড়িয়ে পড়ছে ফর্সা মায়াবী মুখখানায়। মানুষটা দারুণ অসভ্য, তাকে ক্ষণে ক্ষণে লজ্জা দিতে উস্তাদ। মেয়েটার লজ্জা রাঙা মুখখানায় যেন তাকে আরও আকর্ষণীয় লাগছে। বউয়ের এই রূপে বেসামাল হয়ে পড়ল সানাম চৌধুরী। সে দেরি করল না এক মুহূর্ত। নিজের সাথে আগলো নিল তার মনোহরণীকে। কোমর সমান খোলা রেশমি চুলে মুখ ডুবাল। অতঃপর কানে কাছে মুখ নিয়ে নেশালো কণ্ঠে ফিসফিস করে শুধাল, লাজুকলতা তোমার লাজুকতা কাটাতে হবে তো জান। না হয় আমাদের বাচ্চারা আমাদের মাঝে আসব কি করে? এতদিনে বউয়ের লজ্জায় যদি না ভাঙতে পারি তাহলে আমি কিসের পুরুষ? কিসের আবার জনগণের নেতা? কান চেপে ধরেল রাত্রিপ্রিয়া। বাঁকা হাসল সানাম চৌধুরী। মেয়েটাকে লজ্জা দিতে তার দারুণ লাগে। প্রেয়সীর এই রূপ সে বেশ এনজয় করে। উপায়ন্তর না পেয়ে স্বামীর চওড়া বক্ষে মুখ লুকাল রাত্রি। লোমশযুক্ত বুকখানায় হাত দিয়ে মৃদু কিল দিয়ে বলল, প্লিজ চুপ করুন আপনি, আমার অস্বস্তি লাগছে। থেমে গেল সানাম চৌধুরী। মনোহরণীকে বুকের মাঝে আগলে নিয়ে তার শরীরের ঘ্রাণে নিজেকে রাঙাল। আবদার স্বরূপ বলল, জাস্ট 5টা মিনিট এভাবে থাকো যান। নড়ে না যান, এরপরই আমি ঘুমব। ভীষণ টায়ার্ড লাগছে শরীর। তোমাকে ছাড়া অচেনা বেডে অচেনা জায়গায় এই দুদিন একদমই ঘুম হয়নি। রাত্রিপ্রিয়া শান্ত হল। নিজেও অনুভব করছে সুন্দর মুহূর্তটাকে। আবেশে চোখ বন্ধ করল সানাম চৌধুরী। কোনো কামুকতা ছাড়াই হুটহাট প্রিয় মানুষকে জড়িয়ে ধরার মধ্যে রয়েছে আলাদা প্রশান্তি। মিনিট 10 পার হল সেভাবেই। অতঃপর মনোহরণীর কোলে আলগোছে মাথা রেখে শুয়ে পড়ল ছেলেটা। রাত্রিপ্রিয়া পরম যত্নে মাথায় হাত বুলিয়ে দিল তার। মিনিট 10 মাঝে বউকে বুকের মাঝে চেপে সুখের নিদ্রায় আচ্ছন্ন হল সমান চৌধুরী। স্মৃতিচারণ। এই নারীটি তার বড় আদরের, বহু শখের। সানাম চৌধুরীর বড় ফুপির একমাত্র মেয়ে রাত্রিপ্রিয়া। সেবার যুবক বয়সে ফুপির বাড়িতে গিয়ে বারন্ত কিশোরীর মাঝে চোখ আটকে গিয়েছিল তার। পুরো যুবক বয়সটা তার কেটেছে পড়ালেখা আর রাজনীতি নিয়ে। ওসব প্রেম ভালোবাসা তার জীবনে আসেনি। আসেনি বললে ভুল হবে, সানাম চৌধুরী সেসবে জড়াননি। বহু নারীর কাঙ্ক্ষিত পুরুষ সানাম চৌধুরী। বহু নারীর মাঝ থেকে তার দৃষ্টি জোড়া মুগ্ধতা খুঁজে পেল এক মায়াবিনী কিশোরীর মাঝে। সেই যে দৃষ্টিতে আটকে গেল মেয়েটার উপর, এরপর আর নজর নড়বড়ে হয়নি। তখন রাত্রি ছিল সবে 14 কি 15 বছরের কিশোরী। আর তার বয়স ছিল 29। নিজেদের বয়সের বিশাল ফারাক উপলব্ধি করে নিজের বিবেকের কাছে হেরে গিয়েছে সানাম চৌধুরী। নিজের ভালোবাসা, আসক্তি, অনুভূতিকে দমিয়ে রেখেছে বহুদিন। এটা তার কাছে ছিল বড়ই লজ্জাজনক পরিস্থিতি।
এরপর থেকে সব সময় এড়িয়ে চলত মেয়েটাকে। হঠাৎ করে তার প্রণয়েরও মাহেন্দ্রক্ষণ আসল, যখন তার ছোট বোন পায়েল এসে বলল রাত্রি তাকে মনেমনে পছন্দ করে। সেদিন সানাম চৌধুরী ভুলে গেল নিজেদের বয়সের ব্যবধান। বাবার কাছে আবদার করেছিল, বড় ফুপির মেয়েটাকে আমার লাগবে বাবা। সবটা শুনে বাবা সালাম চৌধুরী আশ্বাস দিয়ে ছেলেকে বলল, মেয়েটার বয়স অল্প, এই মুহূর্তে কিছু করা সম্ভব নয়। তুমি যদি তার বিয়ের উপযুক্ত বয়স হওয়া অবধি অপেক্ষা করতে পারো তবেই বিষটা নিয়ে ভাবব আমরা। সানাম চৌধুরী চমৎকার এক হাসি দিয়ে বাবাকে বলল, তাকে পাওয়ার লোভ আমার রয়েই যাবে বাবা। তাকে পেতে যদি আমার আরও কয়েক যুগ অপেক্ষা করতে হয় তবুও আমি তাকে পাওয়ার দাবি ছাড়ব না। তাকে পাওয়ার লোভ আমার রয়েই যাবে বাবা। তাকে পেতে যদি আমার আরও কয়েক যুগ অপেক্ষা করতে হয় তবুও আমি তাকে পাওয়ার দাবি ছাড়ব না। ছেলের কথার মাঝে লুকিয়ে ছিল গাঢ় আকুলতা, একরাশ স্নিগ্ধ ভালোবাসা, যা উপলব্ধি করতে ভুল করেনি বিচক্ষণ পুরুষ সালাম চৌধুরী। এরপরই বোনের সাথে কথা বলে সালাম চৌধুরী ভাইয়ের প্রস্তাবে অমত করেনি রাত্রিপ্রিয়ার বাবা মা। ছেলেটা তার মেয়ের থেকে বয়সে একটু বেশি বড় হলেও যোগ্য পুরুষ সানাম চৌধুরী। সুদর্শন, লেখাপড়া, ক্যারিয়ার, ব্যক্তিত্ব সহ সব দিক দিয়ে খুব কম বয়সেই নিজেকে যোগ্য করে তুলেছে। নিজেকে ফিট রেখেছেন, বয়স ৩০ বা ২৯-এর কোঠায় হলেও বোঝার উপান্তর নেই। মনে হচ্ছে ২২২৫ বছরের এক যুবক। এমন একটা ছেলেকে মেয়ের জামাই হিসেবে কেনা চায়। সবথেকে বড় কথা, ছেলে মেয়ে দুজন দুজনকে পছন্দ করে। এরপর আর কারো অমত থাকেই না। দুই পরিবার মিলে এদের বিয়ের পাকাপোক্ত কথা বলে রাখে। শুধু মেয়েটা বড় হওয়ার অপেক্ষা করছিল সবাই। কিন্তু নিয়তির পরিকল্পনা ছিল ভিন্ন। রাত্রিপ্রিয়ার বয়স যখন ১৭ ঠিক তখনই মা মারা গেল। সদ্য কলেজে পড়ুয়া রাত্রিপ্রিয়া একা হয়ে যায়। তার কোনো ভাইবোন নেই, দেখাশোনার জন্য কেউ নেই। বাবা আনোয়ার একজন ব্যবসায়ী, সারাক্ষণ অফিস কাজ এসব নিয়েই বাহিরে থাকতে হয় তাকে। অগত্যা সালাম চৌধুরী কিছুদিন আগেই ঘরোয়াভাবে নিজের একমাত্র ভাগ্নিকে তার একমাত্র পুত্রের বউ করে নিজের ঘরে নিয়ে আসলেন। সেদিন সানাম চৌধুরীর জীবনে ছিল পৃথিবীর সবচেয়ে সেরা প্রাপ্তি। প্রিয় মানুষটাকে নিজের করে পাওয়ার আনন্দে কেঁদেছিল সে। প্রেয়সীর হাত ধরে প্রথম কথা ছিল, সানাম চৌধুরীর জীবন সঙ্গী হিসেবে কবুল পড়ার জন্য আপনাকে স্বাগত প্রিয় বেগম সাহেবা। এই যে আপনার হাত ধরেছি, এই হাত মৃত্যুর আগ অবধি ছাড়ছি না। আপনার কোলে মাথা রেখেই শেষ নিঃশ্বাস ছাড়ার দৃঢ় প্রত্যাশা কামনা করছি। প্রথম রজনীতে শখের নারীটিকে বুকের মাঝে জড়িয়ে রেখেছিল ঘণ্টার পর ঘণ্টা। এরপর থেকে তাকে আর চোখের আড়াল করেনি সানাম চৌধুরী। পরম যত্ন, সীমাহীন ভালোবাসা দিয়ে বুকের মাঝে আগলে রাখছে তার মনোহরণীকে। বর্তমান সকাল ৯টা। ঢাকা শহরের মেইন টাউনে দোতলা বিশিষ্ট ডুপ্লেক্স বাড়িটি হচ্ছে চৌধুরী বিলা। চৌধুরী পরিবার যৌথ ফ্যামিলি। সালাম চৌধুরী ও রায়হান চৌধুরী দুই ভাই। সালাম চৌধুরীর একমায় ছেলে সানাম চৌধুরী, দুই মেয়ে পায়েল ও পরশ। এদের মধ্যে সানাম চৌধুরী বড় ছেলে। ছোট ভাই রায়হান চৌধুরীর এক ছেলে এক মেয়ে। এই তো এদের নিয়েই চৌধুরী পরিবার। ওরা দুই ভাই নিজেদের বউ বাচ্চা নিয়ে সবাই একসাথেই থাকছে, ভবিষ্যতেও থাকবে। শাশুড়ি ও চাচি শাশুড়ির সাথে হাতে হাতে সাহায্য করে সকালের নাস্তা রেডি করছে রাত্রিপ্রিয়া। তার সাহেব এখনো ঘুমোচ্ছে। কিছুক্ষণের মধ্যে সালাম চৌধুরীর দুই মেয়ে পায়েল ও পরশ, রায়হান চৌধুরী ও তার ছেলে সাইমন, মেয়ে তানহা সহ একে একে চৌধুরী পরিবারের সকলে ডাইনিং টেবিলে উপস্থিত হল। সকালের নাস্তাটা তারা সবাই একসাথেই খায়। দুই বউ শাশুড়ি মিলে এদের সবাইকে খাবার পরিচালনা করছে। এরই মধ্যে রাত্রির শাশুড়ি তানিয়া চৌধুরী পুত্র বধূকে বলল, তুমিও ওদের সাথে খেতে বসো বৌমা, এতটুকু আমি একাই পারব। রাত্রি ততক্ষণাৎ নিচু কণ্ঠে জবাব দিল, উনি উঠলে আমরা একসাথে খাব মামনি।
আমি এদিকটা দেখছি, আপনি আর ছোট মামনি খেতে বসুন। নেতা সাহেব গতরাতে বাড়িতে এসেছেন, এখনও সে খবর কেউ শুনেনি। রাত্রির কথা বুঝতে পেরে সবাই অবাক হয়ে তার মুখের দিকে তাকাল। এরই মধ্যে পাশ থেকে পায়েল বলল, তুই পাগল হয়েছিস রাত্রি? ভাইয়া কি বাড়িতে আছে নাকি? ভুলে গেলি, ভাইয়া বাসায় নেই। সে আসবে কখন আর তুই এতক্ষণ না খেয়ে থাকবি? বস বস, আমাদের সাথেই খেয়ে নে। বোনদের মধ্যে বয়সে সবার বড় পায়েল। এবার অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী সে। সম্পর্কে এখন রাত্রি তার বড় ভাইয়ের বউ হলেও আগেরকার নিয়মেই চলছে সব। হুট করে তো আর দীর্ঘদিনের অভ্যাস চেঞ্জ করা যায় না। পায়েলের কথা শুনে রাত্রিপ্রিয়া মৃদু কণ্ঠে শুধাল, বড় আপু? উনি গতকাল রাতেই ফিরেছেন, এখন বাসায় আছেন। ঘুমোচ্ছে এখন? সানাম ভাই। গত রাতে ঘুম হয়নি তাই আর তাকে সকাল সকাল ডাকিনি। তোমরা সবাই খেয়ে নেও। যা শুনে চমকালো সবাই। এরই মধ্যে দুঃখী দুঃখী মুখ করে তানহা বলল, বাহ, কত প্রেম তাদের। আজ একটা জামাই নাই বলে কারো জন্য এভাবে অপেক্ষা করতে পারছি না। ওর কথা শুনে হেসে উঠল সবাই। তার মধ্যে সাইমন বোনের মাথায় টোকা দিয়ে বলল, যেখানে তোর বড় ভাই এই শীতেও বউ ছাড়া সিঙ্গেল বেডে ঘুমোচ্ছে, সেখানে তুই পুচকো মেয়ে জামাইয়ের আশা করছিস। এই আশা বিলাসিতামায়। ছেলের কথা শুনে চোখ গরম করে তাকালো রায়হান চৌধুরী। যা দেখে সাইমন আবারও দুষ্ট হেসে বলে উঠল, ওভাবে তাকিয়ে লাভ নাই রায়হান চৌধুরী। আপনি বিবাহিত পুরুষ হয়ে কি আর বুঝবেন এই শীতে সিঙ্গেলদের কষ্ট? একটা বউ থাকলে এতদিনে দাদা ডাক শুনিয়ে দিতাম। ভাতিজার কথা শুনে সালাম চৌধুরী কেসে উঠল। সানাম, সাইমন ওরা দুজনই প্রায় সমবয়সী। এই ছেলেটা তার ছেলের থেকেও নির্লজ্জ। মুখে কিছু আটকায় না। সাইমন একজন পুলিশ অফিসার। এদের বাপছেলের মধ্যে বন্ধুর মতো সম্পর্ক। তৎক্ষণাৎ রায়হান চৌধুরী পায়ের স্যান্ডেল খুলে ছেলের দিকে তাক করে গম্ভীর কণ্ঠে শুধাল, জাস্ট তোর মুখটা বন্ধ কর বেয়াদব ছেলে। নয়তো জুতো দিয়ে তোর মুখ বন্ধ করব আমি। বিয়ে করতে চাস? শখ কত? তোর মতো বদমাশকে জেনে শুনে মেয়ে দিবে কে? হ্যারে বুঝলে পায়েল, আজকাল সত্যি কথা বললে অনেকেরই গায়ে লাগে। শুনো আব্বু, কেউ মেয়ে না দিলেও সমস্যা নেই আমার। তুমি আছো না, আমার মেয়ে পছন্দ হলেই আমরা বাপ ছেলে গিয়ে মেয়ে তুলে আনব। সাইমন, আমি তোর বাপ হই, বিয়াই না। তুই একটু মুখটা বন্ধ কর বাপ। এই নির্লজ্জ ছেলের কথা শুনে কবে জানি হার্ট অ্যাটাক হয়ে যায় আমার। এরা বাপছেলে তর্ক করছে, বাকিরা মুখ টিপে হাসছে। সানাম বেডরুম থেকে ফ্রেশ হয়ে কেবলই বেরিয়েছিল। দোতলার সিঁড়ির কাছাকাছি আসতেই এদের কথোপকথন শুনতে পেল। ততক্ষণাৎ সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে বলল, এই যে আমিও এসে গেছি। মা, দ্রুত আমার খাবার রেডি করো। ভীষণ খিদে পেয়েছে। সবার দৃষ্টি পড়ল এবার সানাম চৌধুরীর মুখপানে। তানিয়া চৌধুরী ছেলেকে দেখে মুখ গোমরা করে বলল, তুই গতকাল আসছিস শানু, অথচ আমার সাথে একটিবার দেখাও করলি না। সানাম চৌধুরী তৎক্ষণাৎ মাকে আলতো হাতে জড়িয়ে ধরল। মুচকি হেসে বলল, আসতে অনেক রাত হয়েছিল আম্মু। তোমরা সবাই ঘুমাচ্ছিলে তাই আর ডাকিনি। এরই মধ্যে সাইমন মুখ বাঁকিয়ে বলল, আসছে আমাদের নেতা সাহেব। তোকে ফোন করলাম, তুই গতকাল রাতেও বললি আমি সিলেট। এর মধ্যে বউয়ের টানে মধ্য রাতে বাসায় হাজির। শালা, আহারে, আমারও একটা বউ থাকলে রাতবিরেতে আমিও তার টানে বাসায় চলে আসতাম। কিন্তু আমার বাপ আমার কষ্টটা বুঝলই না। প্রচুর কষ্ট বুকে। বলতে বলতে বুকে হাত চেপে ধরল সাইমন। সানাম চৌধুরী ভাইয়ের পাশের চেয়ারটায় বসল। এরপর ভাইয়ের পিঠে হালকা থাপ্পড় দিয়ে বলল, বাহ, তোদের যন্ত্রণায় তো দেখছি আজকাল বউয়ের কাছেও আসা যাবে না। বিয়ে করছি কি আর একা একা রাত কাটানোর জন্য? আমি ভাই বউ পাগল মানুষ। বউ ছাড়া ঘুম আসে না রাতে। তাই মধ্যরাতেই চলে এসেছি।
মামামামিদের সামনে বসে স্বামীর বেফাঁস কথা শুনে লজ্জায় নিজের রুমে চলে গেল রাত্রিপ্রিয়া। দুই নির্লজ্জ এক জায়গায় হয়েছে। সালাম চৌধুরী ও রায়হান চৌধুরী দুই ভাইও নিজেদের অর্ধ খাওয়া প্লেট রেখে উঠে দাঁড়াল। আজকাল ছেলেমেয়েরা বড় বেপরোয়া, এরা গুরুজন মানে না। উনারা দুই ভাই আর ছেলেমেয়েদের মাঝে থাকল না, নিজেদের অফিসে চলে গেল। তানিয়া চৌধুরী ও সাইমনের মা রোকসানা চৌধুরী ও ওখান থেকে রান্নাঘরে চলে গেল। এরা সবাই মজা করলেও আজ একদম চুপচাপ নোংরা হয়ে বসে আছে পরশ। যা দেখে সানাম চৌধুরী বোনের গালে হাত ছুঁয়ে আদুরে কণ্ঠে শুধাল, তোর কি হয়েছে পরশ? আমাদের পাকনা বুড়িটা আজ এত চুপ কেন? পরশ সূক্ষ্মভাবে কিছু একটা এড়িয়ে গেল। মলিন মুখে হাসি টেনে বলল, আমার কিছু হয়নি ভাই, তোমরা কথা বলো, আমি শুনছি। বিচক্ষণ সায়ান চৌধুরীর বুঝল তার পিচ্ছিটা কিছু একটা লুকাচ্ছে। তার বোনেরা তার বড় আদরের। ছোট বোনকে সবার মাঝে আর প্রশ্ন করল না সে, একাকী সময়ে জেনে নিবে ভাবল। অপরদিকে বউ না খেয়ে রুমে বসে আছে। পরমুহূর্তে সায়ান চৌধুরী নিজের প্লেটের খাবার নিয়ে উঠে বউয়ের পিছু নিল। যেতে যেতে দুষ্ট হেসে বলল, ঈশ্বস, বউটা আমার লজ্জা পাইছে গো। ও বউ, বউ গো, আমার মতো নিরীহ বাচ্চা একটা ছেলেকে এই দুষ্ট সাইমিন্নার মাঝে একা রাইখা চইলা গেলা বউ। বউ গো, তোমার জামাইরে ও একা পাইয়া টিজ করছে। বউ আমারে বাঁচাও। বিলাপ করতে করতে রুমের ভিতরে প্রবেশ করল সানাম চৌধুরী। রাত্রিপ্রিয়া বিছানায় বসেছিল। নেতা সাহেবের অদ্ভুত বিলাপ শুনে স্বামীর দিকে গরম চোখে তাকাল। ততক্ষণাৎ দ্রুত পায়ে বিছনা ছেড়ে উঠো দাঁড়াল। চটজলদি বরের মুখ চেপে ধরে শক্ত কণ্ঠে শুধাল, ছি ছি সানাম ভাই, আপনি এত নির্লজ্জ। প্লিজ চুপ করুন, আমার ভীষণ লজ্জা লাগছে। বউয়ের মুখে ভাই ডাক শুনে এতক্ষণের হাস্যোজ্জ্বল মুখখানা ভোতা হয়ে গেল সানাম চৌধুরীর। ততক্ষণাৎ বউয়ের থেকে নিজেকে ছাড়িয়ে হাতে রাখা খাবারের প্লেটটা বেডের উপর রাখল। পুনরায় বউয়ের দিকে ঘুরে বউয়ের মুখখানা দুহাতে উঁচু করে ধরল। টুপ করে বউয়ের গালে মৃদু একখানা কামড় বসিয়ে দিয়ে থমথম কণ্ঠে শুধাল, তুমি সানাম চৌধুরীকে চড়িয়েহীন টকমা লাগিয়ে দিতে চাইছ মনোহরিণী? সম্পর্ক তুমি আমার বউ হও বউ। কোথায় স্বামীকে বাবু, জান, কলিজা, সোনা, ময়না ইত্যাদি ইত্যাদি বলে ইমপ্রেস করবে? তা না উল্টো সারাদিন কানের কাছে এসে ভাই ভাই ডেকে আমার রোমান্টিক মুডের দফারফা বানিয়ে দেও। চিন্তা করে দেখ, আমাকে তুমি ভাই ডাকলে তুমি সম্পর্ক আমার বোন হও, আর আমি বোনের সাথে ওইসব করছি ভাবছ? আস্তাগফিরুল্লাহ। সানাম চৌধুরীর এতটা দুর্দিন এখনো আসে নাই বেগম সাহেবা। রাত্রিপ্রিয়া অধৈর্য হয়ে স্বামীর মুখ চেপে ধরে বলল, আল্লাহর ওয়াস্তে এবার আপনি একটু চুপ করুন। বহু বছরের পুরনো অভ্যাস, তাই হুটহাট সানাম ভাই হয়ে যায়। ক্ষমা করুন আমার চৌধুরী সাহেব। সে যাই বলো না কেন রাত্রিপ্রিয়া, নেক্সট টাইম আমায় শুধু ভাই বলে দেখিও, আমি তোমার অবস্থা সেদিন খুব খারাপ করে ছাড়ব। খুব বকব তোমায়। নেতা সাহেবের হঠাৎ গুরুগম্ভীর কণ্ঠে হুমকি শুনে রাত্রিপ্রিয়া মৃদু হাসল। পরমুহূর্তে পা উঁচু করে স্বামীর খোঁচা খোঁচা দাড়ি বিশিষ্ট গালে টুপ করে চুমু খেল। ততক্ষণাৎ স্বামীর মুখোমুখি দাঁড়িয়ে গলা জড়িয়ে ধরে আহ্লাদী কণ্ঠে বলল, কিসের আবার ভাই? ভাই বলতে কোনো শব্দ হয় নাকি? যদি কোথাও থেকেই থাকে আমি সেই শব্দকে বয়কট করলাম। আপনি আমার নেতা সাহেব, আমার নেতা যান। আই প্রমিজ অমন ভুল আর আমার ইহজন্মে হবে না নেতা সাহেব। বউয়ের কথার বলার ভঙ্গিমা দেখে ফিক করে হাসল সানাম চৌধুরী। অতঃপর বউকে পাজা কোলে উঠিয়ে নিল। রাত্রিপ্রিয়া সাথে সাথে তার গলা জড়িয়ে ধরল। সানাম চৌধুরী বউয়ের ঘাড়ে চুমু খেয়ে বলল, এভাবে হার্ট টাচিং নামে ডেকে ডেকে আমাকে আর ইমপ্রেস করে করে পাগল করতে হবে না বেগম সাহেবা। আমি কোনো ইমপ্রেস ছাড়াই আপনাতে মাতোয়ারা। এরপর দুজনই একসাথে হেসে উঠল। সানাম চৌধুরী ধীরপায়ে হেঁটে গিয়ে খাটের উপর বসিয়ে দিল তার মনোহরণীকে। ততক্ষণাৎ খাবার প্লেট হাতে নিয়ে জিজ্ঞেস করল,
তুমি না খেয়ে এই রুমে চলে আসলে কেন বউ? মামামামিদের মাঝে বসে আপনারা দুই ভাই কি সব বলছিলেন? আমার ভীষণ লজ্জা লাগছিল। রাত্রিপিয়া শান্তশিষ্ট, লাজুক স্বভাবের মেয়ে। কিন্তু তার পুরোপুরি উল্টো স্বভাবের পুরুষ হচ্ছে তার নেতা সাহেব। এই লোকটার নির্লজ্জহীন লাগামছাড়া কথাবার্তায় ক্ষণে ক্ষণে লজ্জায় নয়ে যায় সে। বউয়ের সরল উক্তি শুনে মৃদু হাসল সানাম চৌধুরী। ততক্ষণাৎ বউয়ের পাশে গা ঘেঁষে বসে বলল, আহা আমার লাজুকলতা, হয়েছে, এখন আর লজ্জা পেতে হবে না। এবার হা করো, আমি খাইয়ে দিচ্ছি তোমায়। বরের হাতের খাবার খাওয়ার সুযোগটা মিস করল না রাত্রিপ্রিয়া। ততক্ষণাৎ সুযোগটা লুফে নিল সে। পরোটা আর ডিম মমলেট চিবোতে চিবোতে খাবার প্লেটটা নিজের হাতে নিয়ে নিল। এক টুকরো সিদ্ধ ডিম তাতে সালাদ মিশিয়ে তুলে দিল তার নেতা সাহেবের মুখে। সানাম চৌধুরী মুচকি হেসে বিনাবাক্যে সেটুকু মুখে নিল। লোকটা হেলদি খাবার ছাড়া সচরাচর কিচ্ছুটি খায় না, খুব বাছবিচার করে চলে। বউয়ের হাতের খাবার খেতে খেতে মন্ত্রী সাহেব গালে হাত দিয়ে ঘোরলাগা দৃষ্টিতে তার মনোহরণীর মুখপানে তাকিয়ে রইল। তার দৃষ্টিতে উপচে পড়ছে একরাশ মুগ্ধতা, একরাশ স্নিগ্ধতা। সাধারণ একটা মেয়ের মাঝে যেন অসাধারণ কিছু একটা লুকিয়ে রয়েছে। এই চোখে মুখের দিকে একবার তাকালে গুরুগম্ভীর নেতা সাহেবের দৃষ্টিতে নেশা লেগে যায়। শত শত মেয়ে উপেক্ষা করা সানাম চৌধুরী যতবার বউয়ের মুখপানে তাকায় ততবার যেন অজানা দেশে হারিয়ে যায়। এই মেয়েটা এত আদুরে কেন, এত মায়াবী কেন? সত্যিই কি এত মায়াবী বলতে কিছু আছে? নাকি সে ভালোবাসে বলেই এত নজরকাড়া মায়াবী লাগে তাকে? এ উত্তর জানা নেই তার। ওর খোঁজার প্রয়োজন ও মনে করল না। রাত্রিপ্রিয়া প্রায় সময়ই দেখে আসছে লোকটা তার দিকে সবসময়ই মুগ্ধ দৃষ্টিতে তাকায়। সে ভেবে পায় না তার মধ্যে কি এমন অলৌকিক জিনিস রয়েছে যা সারাক্ষণ মুগ্ধ হয়ে দেখে তার নেতা সাহেব। এই যে খাবার সময়ে তার মুখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে মানুষটা, এতে বেজায় অস্বস্তি হচ্ছে তার। মিনিট পাঁচেক সময় কেটে গেল। স্বামীকে এভাবে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে সপ্তদশী মেয়েটা চট করে প্রশ্ন করল, কি দেখছেন অমন করে? তোমাকে? আশ্চর্য, এভাবে দেখার কি আছে? আমি কি নতুন নাকি? যেভাবে দেখছেন মনে হচ্ছে আমাকে আর কখনো দেখেননি। সানাম চৌধুরী মৃদু হেসে বউয়ের কাঁধে মাথা রেখে মোলায়েম কণ্ঠে শুধাল, তুমি আমার কাছে নিত্য নতুন, তোমাকে দেখার অন্ত নেই। রাত্রিপ্রিয়া লাজুক কণ্ঠে শুধাল, যা, আমি কোনো আহামরি সুন্দরী নাকি? আমাকে এভাবে দেখার কিছু নেই। তোমায় দেখছি না তো বউ। তাহলে? ডুবেছি। কোথায়? তোমার কাজল চোখের অনন্ত মায়, তোমার ছলাক ছলাক দৃষ্টির চাহনিতে। মরছি, পুড়ছি ওই দৃষ্টির চাহনিতে, শতবার খুন হয়েছি। ওখানেই তো আটকে আছে সানাম চৌধুরী। লোকটার হৃদয় মাতানো কথায় বিপরীতে রাত্রিপ্রিয়া কি বলবে খুঁজে পেল না। সে চুপচাপ অনুভব করছে শুদ্ধ পুরুষের পবিত্র ভালোবাসা। সানাম চৌধুরী বউয়ের এলোমেলো চুলের ঘ্রাণ নিতে নিতে পুনরায় আবারও বলল, জানো মনোহরণী, শুদ্ধ পুরুষ তার শখের নারীর রূপে আটকায় না। পুরুষ আটকায় মায়। প্রেমিক পুরুষ কখনো পদ্মা, মেঘনা, যমুনা নদীর অথই জলে ডুবে না। পুরুষ ডুবে মরে প্রেয়সীর এলোমেলো খোলা চুলে, প্রেয়সীর শাড়ির ভাজে ভাজে, তার লেপ্টে যাওয়া চোখের কাজলে, তার হুটহাট আর চোখের চাহনিতে। আর যে পুরুষ ডুবে প্রেয়সীর শরীরে ভাজে তার রূপের আগুনে, সে পুরুষ প্রেমিক নয়, সে পুরুষ বেস্ট হাজবেন্ড নয়। সে পুরুষ প্রেম কিংবা ভালোবাসতে আসেনি। সে প্রিয় রূপে এসে করে ছলনা, ভণ্ডামি আর জালিয়াতি। লোকটার মণিমুগ্ধকর ভালোবাসা দেখে চোখে জল চলে আসলো রাত্রিপ্রিয়ার। সে কথা বলতে গিয়েও গলা দিয়ে স্বর বের হচ্ছে না। যা পর্যবেক্ষণ করে সানাম চৌধুরী বউয়ের চোখের জল মুছে দিয়ে কপালে গাঢ় চুমু খেল। এরপর আলগোছে মেয়েটার মাথাটা বুকে জড়িয়ে ধরে বলল, বুঝলে বউ, আমাকে যদি পৃথিবীর হাজারো সুন্দরী নারীর সামনে নিয়ে প্রশ্ন করা হয় এর মধ্যে সবচেয়ে সুন্দরীকে, আমি নিরদ্বিধায় বলবো এর চেয়েও আমার বউ বেস্ট।
আমি এটাও জানি তুমি আহামরি সুন্দরী। তোমার থেকেও বেস্ট কেউ না কেউ রয়েছে। তবুও হাজার রমণীর ভিড়ে তুমি আমার চোখের দেখা পৃথিবীর সবচেয়ে সুন্দর রমণী। এই সত্য কখনো নড়বড়ে হবে না। যেমনটা হয় না আকাশ, বাতাস, পৃথিবী ও প্রকৃতির নিয়ম। রাত্রিপ্রিয়া আর সহ্য করতে পারল না। আনন্দে ঝরোঝরো করে কেঁদে স্বামীর বুক ভাসাল। একটা মেয়ের কাছে এর চেয়ে বড় পাওয়া কি আর থাকতে পারে? পারে না তো। মেয়েটা অশ্রুসিক্ত নয়নে স্বামীর বুকে মুখ লুকিয়ে ভেজা কণ্ঠে আওড়াল, নেতা সাহেব, আপনি সবসময় বেস্ট। আপনি বেস্ট সন্তান, আপনি বেস্ট হাজবেন্ড, আপনি বেস্ট ভাই, আপনি বেস্ট নেতা। আপনার মতো কেউ না, কেউ হতে পারে না। আমার দেখা পৃথিবীর সেরা পুরুষটি আপনি। এই সেরা পুরুষটিই আমার অর্ধাঙ্গন। আমি ভীষণ লাকি, আমার ভাগ্যটা ভীষণ দামি। সানাম চৌধুরী থেমে থেমে হাসল। বউকে আরও একটু খানি শক্ত করে জড়িয়ে ধরল। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, ভালোবাসি মনোহরণী। ছাদের রেলিং ধরে খোলা আকাশের দিকে উদাস দৃষ্টিতে তাকিয়ে আছে এক সপ্তদশী মেয়ে পরশ। চোখে মুখে তার বিষণ্ণতার ছাপ, বুক ভরা হাহাকার। আকাশের দিকে তাকিয়ে এতক্ষণের চেপে রাখা ভারী ভারী দীর্ঘশ্বাসগুলো ছাড়ছে। এমন সময় পাশের দালানের ছাদ থেকে এক যুবক মৃদু আওয়াজ করে ডাকল, ওই কচি। অমন করে আকাশের দিকে তাকিয়ে কি খুঁজে চলছ গো? দুরন্ত আকাশের দিকে তাকিয়ে লাভ হবে না গো, আকাশে দুঃখ ছাড়া আর কিছু খুঁজে পাবে না তুমি। জমিনে তাকাও কচি। চোখ মেলে খুঁজে দেখো, জমিনেই লুকিয়ে রয়েছে অমূল্য রতন। ওই কচি। অমন করে আকাশের দিকে তাকিয়ে কি খুঁজে চলছ গো? দুরন্ত আকাশের দিকে তাকিয়ে লাভ হবে না গো, আকাশে দুঃখ ছাড়া আর কিছু খুঁজে পাবে না তুমি। জমিনে তাকাও কচি। চোখ মেলে খুঁজে দেখো, জমিনেই লুকিয়ে রয়েছে অমূল্য রতন। যুবকটির কথা কর্ণকুহরে পৌঁছাতেই পরশের গভীর ধ্যান ভাঙল। শব্দ অনুসরণ করে সেদিকে তাকালো একবার। কালো রঙের ফরমাল ড্রেসে পাশের ছাদে দাঁড়িয়ে আছে লম্বা চওড়া এক শ্যামবর্ণের সুদর্শন যুবক। ঠোঁটের কোণে তাহার মিষ্টি হাসি। বিরক্ত হল পরশ। মুখ ঘুরিয়ে নিল। কপালে ভাঁজ পড়ল যুবকটির। মেয়েটার এহেন নীরবতা তার কাছে খটকা লাগল বেশ। অন্য সময় হলে শক্ত কণ্ঠে দুই চার কথা শুনিয়ে দিত। ঝাঁঝালো কণ্ঠে বলত, কতবার বলছি আমাকে এভাবে কচি কচি বলে ডাকবেন না নয়ন ভাই। আমার সুন্দর একটা নাম আছে, পরশ আমার নাম। আমি কচি না, যথেষ্ট বড় হয়েছি। মেয়েটার স্বভাবের সাথে এই নিশ্চুপ নীরবতা বড্ড বেমানান। মেয়েটার থেকে কাঙ্ক্ষিত রেসপন্স না পেয়ে নয়ন পুনরায় আবারও মৃদু কণ্ঠে বলল, ওই কচি। কথা বলছো না যে? মনের কোণে অভিমান জমেছে নাকি মন খারাপ তোমার? কিছু হয়নি নয়ন ভাই, এমনিতেই কথা বলতে ইচ্ছে করছে না। জবাব দিয়ে সিঁড়ির কাছাকাছি এসে নিচে নামতে উদ্যত হল পরশ। নয়ন মেয়েটার আচরণে বিস্মিত, হতবাক। যে মেয়ে সারাদিন কথা বলে আজ তার কথা বলতে ইচ্ছে করছে না। ইন্টারেস্টিং ব্যাপার। নয়ন আনমনে কিঞ্চিত হাসল। সানাম চৌধুরীর প্রাণপ্রিয় বন্ধু নয়ন খান। পাশাপাশি বাসা তাদের। দুজন ছোট থেকেই একসাথে বড় হয়েছে তারা। নয়ন শহরের নাম করা একজন অ্যাডভোকেট। মাই কাজ ছাড়াই একবার ছাদে এসেছে সে। প্রতিদিন রুটিন মাফিক একবার আসা হয়। পাশের বিল্ডিংয়ের ছাদে কাঙ্ক্ষিত একজন নারীকে দেখার লোভে এই নিয়মের হেরফের হয় না তার। কখনো তার দেখা মিলে, কখনো বুক ভরা হতাশা নিয়ে চলে যায় পুরুষটি। ছোট্ট পরশের মনে মেঘ জমেছে। সেদিকে তাকিয়ে নয়ন হঠাৎ করেই মুচকি হেসে বলে উঠল, ঘর পুড়লে তো সবাই দেখে, মন পুড়লে দেখে কজন? মুখ দেখে যারা মন বুঝতে পারে তারাই তো আসলে স্বজন। জীবনে অনেকেই আসে, শেষ পর্যন্ত থাকে কজন? শেষ মুহূর্ত অবধি যে থেকে যায়, সেই তো বন্ধু প্লাস প্রিয়জন। শরীরের খোঁজ তো সবাই রাখে, মনের খোঁজ রাখে কজন? মনের খোঁজ রাখা মানুষটাই যে তোমার প্রকৃত আপনজন।
অপ্রত্যাশিত কিছু হার্ট স্পর্শকৃত নিদারুণ সত্য কথা শুনে থেমে গেল কিশোরী মেয়েটার চলন্ত পা। চট করে পিছনে ঘুরে তাকালো সে। কি নিদারুণ সূক্ষ্ম ব্যথা চেপেছে তার বক্ষে। সে তো এই ব্যথা দেখাতে চায় না কাউকে। তবে কি লোকটা কোনোভাবে তার যন্ত্রণা বুঝে গিয়েছে? না, একদম বুঝতে দেওয়া যাবে না। সবারই তো কিছু গোপন ব্যথা থাকে। তার এটাও না হয় সূক্ষ্মভাবে পড়ে থাকুক মনের কোণে। পরক্ষণেই নিজেকে ধাতস্থ করে স্বাভাবিক কণ্ঠে যুবকটির উদ্দেশ্য বলল, কিছু বলবেন নয়ন ভাই? বলতে নয়, শুনতে এসেছি। কারণে নয়, অকারণেই তোমায় দেখতে এসেছি। শত বাহানার মাঝে এক চিমটি চোখের প্রশান্তি পেতে এসেছি। এহেন কথাখানি খুব করে বলতে ইচ্ছে করলেও বলা হল না যুবকটির। গলার কাছে এসেও মুখবাক্যে পরিণত হল না। মিনিট সময় অতিবাহিত হল, কাঙ্ক্ষিত মানুষটির থেকে জবাব আসলো না কোনো। পরশ এখনো জবাবের আশায় সেদিকে তাকিয়ে আছে। যা দেখে অকারণেই মাথা চুলকালো নয়ন। চট করেই তার সূক্ষ্ম মস্তিষ্ক কাজে লাগিয়ে কথা বলার বাহানা খোঁজ করল। ততক্ষণাৎ পেয়েও গেল। আজ অবশ্য একটা কারণও রয়েছে। সকাল 10টায় সানাম চৌধুরীর সাথে দুজন একসাথে বের হবে অফিসিয়াল কাজে। আগে থেকেই দুই বন্ধু চুক্তি করে রেখেছে। নয়ন একবার হাত ঘড়ি পর্যবেক্ষণ করে নিল। সময় 9টা 40। ততক্ষণাৎ সিরিয়াস ভঙ্গিতে বলল, সানাম কি করছে কোচি? তোমার ভাইকে একটু তাড়াতাড়ি বের হতে বলো। গেইটের কাছে আমি অপেক্ষা করছি, তোমার ভাইকে একটু ডেকে দেও। আচ্ছা। ছোট্ট করে ওর দিয়ে পরশ নিচে নামল। ফোঁস করে শ্বাস ছাড়ল নয়ন। মেয়েটার যাওয়ার দিকে তাকিয়ে বুকে হাত বেঁধে আনমনে বলল, তুমি অনেক সাধনার কবিতা আমার। আছো গল্পের শুভ সূচনায়। তুমি দূর থেকে দেখা প্রিয় আকাশ আমার। আমি ভালোবাসি শুধু তোমায়। তুমি ভোরের শিশির সন্ধ্যামালতি আমার। তুমি সহস্র তারার মাঝে চাঁদ। তুমি মন খারাপের মন ভালো আমার। তুমি হাসলেই কেটে যায় অবসাদ। বেডরুমে বসে ফরমাল পোশাকে তৈরি হচ্ছে সানাম চৌধুরী। আজ তার বিশ্রাম করার কথা ছিল, কিন্তু হলো কই? জাতীয় সংসদ থেকে জরুরি তলব। আজ প্রধানমন্ত্রী সংসদ ভবনে জরুরি সভার আহ্বান করেছেন। প্রত্যেক সংসদ সদস্যের উপস্থিতি কাম্য। অগত্যা যেতে বাধ্য সবাই। ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে সাদা শার্ট গায়ে জড়িয়ে নিল সানাম চৌধুরী। তার পাশাপাশি দাঁড়িয়ে আছে রাত্রিপ্রিয়া। স্বামীর শার্ট পরার সঙ্গে সঙ্গে নিজ থেকে শার্টের বোতাম আটকে দিল সে। বিয়ের পর থেকে এটা প্রতিদিনই করে আসছে মেয়েটা। নিজের কাজটুকু সম্পূর্ণ করে কিঞ্চিৎ সরে দাঁড়াল। এরই মধ্যে তার হাত ধরে টান দিয়ে নিজের কাছাকাছি নিয়ে গেল সানাম চৌধুরী। প্রেয়সীর পিছন থেকে কোমর জড়িয়ে ধরে ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়াল দুজন। নেতা সাহেব আয়না থেকে ঘোর লাগা দৃষ্টিতে দেখছে তার মনোহরণীকে। রাত্রিপ্রিয়া ততক্ষণাৎ লোকটাকে আলতো ধাক্কা দিয়ে নিজেকে ছাড়াতে ছাড়াতে বলল, কি ব্যাপার নেতা সাহেব? এখন আপনার মতলবটা কি? হ্যাঁ, আপনার মতলব সতলবত ভালো ঠেকেছি না আমি? সানাম চৌধুরী হাতের বাঁধন শক্ত করে প্রিয়তমা স্ত্রীর শাড়ি বেধ করে খোলা পেটে সুরসুরি দিল। খিলখিল করে হেসে উঠল রাত্রিপ্রিয়া। যা দেখে সানাম চৌধুরী দুষ্ট হেসে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তোমার নেতা সাহেব সব সময় রোমান্টিক মুডে থাকে বেগম সাহেবা। তুমি কাছাকাছি আসলেই তাহার বুকে প্রেমের তুফান বয়ে যায়। সারা অঙ্গে রোমান্টিকতা এসে ভর করে, প্রেম প্রেম খেলা করে। ছি, অসভ্য লোক। সানাম চৌধুরী পুনরায় হাসল। বউয়ের ঘাড়ে গভীর চুমু খেয়ে বলল, তুমিই তো আমায় চরম অসভ্য বানিয়েছ বেগম সাহেবা। জনগণের নেতা সাহেবের ইজ্জত হরণ করেছ তুমি। সেই অপরাধে আমি তোমার নামে মামলা ঠুকব। আমার বুকের কারাগারে বন্দি করে যাবজ্জীবন কারাদণ্ড দিব। কারাগার যদি হয় আপনার বুক, সেখানে আমি নির্দ্বিধায় আস্ত জীবন কাটিয়ে দিব নেতা সাহেব। বলতে বলতে নিজেও দুহাতে প্রিয় পুরুষটির গলা জড়িয়ে ধরল। এক দৃষ্টিতে তাকিয়ে দেখছে তার দেখা সবচেয়ে সেরা পুরুষটিকে।
এরই মধ্যে সানাম চৌধুরী তাকে ছাড়ল। চটজলদি বউয়ের শাড়ির আঁচল খানা তাহার মাথায় চাপিয়ে দিয়ে নিজেও পাশে আরও একটু চেপে দাঁড়াল। পরমুহূর্তে আয়নায় নিজেদের প্রতিচ্ছবিতে দৃষ্টিতে রেখে বলল, দেখো বউ, আমাদের দুজনকে একসাথে কি দারুণ মানিয়েছে, কি সুন্দর লাগছে। মনে হচ্ছে আল্লাহ তাআলা তোমাকে একমাত্র সানাম চৌধুরীর জন্য পারফেক্ট করে বানিয়েছে। মাশাআল্লাহ। যদিও আমার বউ আমার চেয়ে সুন্দর, তবে আমিও সুন্দর। আচমকা চমকালো মেয়েটা। নারীটি ঠিক কতটা চোখের প্রশান্তি হলে মানুষ এমন করে বলে। তার নেতা সাহেব না হলে বোধহয় এমন নিদারুণ ভাবে নিজেকে চেনা হতে না। মানুষটা শত ভাবে, শত উপায়ে তাকে চমকে দেয়। এই মানুষটাকে যত দেখে তত মুগ্ধ হয়ে যায় রাত্রি। পরক্ষণে হাসল রাত্রি। নেতা সাহেবের কপালে আলগোছে গভীর চুমু খেয়ে নিল। অতঃপর তার গাল ছুঁয়ে আদুরে কণ্ঠে বলল, আপনিও ভীষণ সুন্দর নেতা সাহেব। যতটুকু সুন্দর হলে আপনাকে ছাড়া রাত্রিপ্রিয়া অপূর্ণ। আপনি ঠিক ততটুকু সুন্দর। আমার মনোহরণী যখন বলেছে আমি সুন্দর, আজ থেকে ধরে নিব পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষটিই হলাম আমি। রাত্রিপ্রিয়া আহ্লাদী হল। খানিকটা লজ্জা পেয়ে মুখ লুকালো স্বামীর প্রশান্ত বুকে। তাকে নিজের বুকের সাথে চেপে ধরল সানাম চৌধুরী। মাথায় চুমু খেয়ে নেশালো কণ্ঠে শুধালো, তুমি আমার রাত্রিকালের ভোর হওয়া কুয়াশার মতো স্নিগ্ধ ভালোবাসা। তুমি আমার ধোয়া ওঠা চায়ের কাপে জমতে থাকা বিন্দু বিন্দু উষ্ণতা। তুমি আমার সন্ধ্যা বেলার জলজল করতে থাকা তারার মেলা। লাজুকলতা। ঠিক এভাবে লজ্জা পেয়ে বৃদ্ধা বয়সেও কারণে অকারণে কাছে এসো। আমি ঠিক তখনও দুরন্ত বালকের ন্যায় আমার ভালোবাসার চাদরে মুড়িয়ে নিব তোমায়। এরই মধ্যে দরজায় মৃদু শব্দ করল পরশ। বলল, ভাই, তোমায় নয়ন ভাই ডাকছে। দ্রুত নিচে যেতে বলল। ততক্ষণাৎ দুজন দূরে সরে দাঁড়াল। সানাম চৌধুরী একবার দেয়াল ঘড়ি পর্যবেক্ষণ করে বলল, আসছি আমি। পরশ নিঃশব্দে জায়গা ছাড়ল। সানাম চৌধুরীও আর দেরি করল না। নিজেকে পরিপাটি করে অফিসিয়াল ব্যাগটা হাতে নিল। শেষবার বউয়ের কপালে চুমু খেয়ে বলল, আসছি। সাবধানে থেকো যান। একদম একা একা বাড়ির বাহিরে বের হবে না। কোনো কিছু প্রয়োজন হলে আমাকে কল করিও। আচ্ছা। আপনিও সাবধানে থাকবেন নেতা সাহেব। সানাম চৌধুরী মুচকি হেসে নিচে নামল। তার পিছু পিছু রাত্রি। মা চাচি বোনদের থেকে একে একে বিদায় নিয়ে বের হল। এর মধ্যে বার কয়েক সবাইকে সতর্ক করেছে সানাম চৌধুরী, কেউ জানি একা একা কোথাও না যায়। কোনো সমস্যা হলে তাকে যেন বলে, ইত্যাদি ইত্যাদি। নিজের পরিবার নিয়ে আজকাল ভয় হয় তার। প্রকাশ্যে গোপনে বহু শত্রুর আছে তার। নিজেকে নিয়ে ভয় না হলেও বাকিদের নিয়ে সবসময়ই ভয় থাকে সে। যদিও কেউ স্পেশাল গার্ড ছাড়া সচরাচর বাহিরে বের হয় না, তবুও একটা অজানা ভয় থেকেই যায়। চৌধুরী বাড়ির বিশাল গেইটের কাছে পুলিশ ফোর্স সহ স্পেশাল বডিগার্ডেরা গাড়ি নিয়ে অপেক্ষা করছে মন্ত্রী সানাম চৌধুরীর। এরই মধ্যে গেইটের কাছাকাছি কাঙ্ক্ষিত লোকটিকে দেখে সবাই স্যালুট করল। মন্ত্রী সানাম চৌধুরীর স্পেশাল গাড়ির ড্রাইভার এসে দ্রুত গাড়ির দরজা খুলে দিল। সানাম চৌধুরী গম্ভীরতা বজায় রেখে নিজের সিটে বসল। নিজের পরিবার বন্ধুদের কাছে সানাম চৌধুরী হাসিখুশি নির্লজ্জ হলেও বাহিরে সবাই গুরুগম্ভীর সানাম চৌধুরীকেই চেনে, যে প্রয়োজন ছাড়া একটা কথা বলা পছন্দ করে না। প্রয়োজনের তুলনায় তাকে সবাই একটু বেশিই ভয় পায়। সানাম বসতেই তার পাশের সিটে বসল নয়ন। ড্রাইভার এসে দরজা লক করে নিজের সিটে বসল। স্যারের অনুমতি পেয়ে একে একে সামনে পিছনে মোট 5টা গাড়ি চলতে শুরু করল। মাঝখানে চকচকে কালো রঙের গাড়িখানায় রয়েছে মন্ত্রী সানাম চৌধুরী। গাড়ি স্টার্ট দিতেই সানাম চৌধুরী হাসিমুখে মাবুকে হাতের ইশারায় বিদায় জানাল। কারণ তারা গেইটের কাছেই দাঁড়িয়েছিল। এরই মধ্যে বন্ধুর কাঁধ চাপকে বিরক্তিকর কণ্ঠে নয়ন বলল, এত দেরি করলি কেন সানাম? জানিস কতক্ষণ দাঁড়িয়েছিলাম আমি? অলরেডি তোর 10 মিনিট লেট।
ঘরে বউ আছে, দেরি তো একটু হবেই। বুঝিসনি ব্যাপারটা? চাপা কণ্ঠে শুধালো সানাম চৌধুরী। নয়ন হাসল। দুই বন্ধু নিজেদের মতো সময় কাটাতে লাগল। আমি 2 মাসের প্রেগন্যান্ট, রাহি। আমার প্রেগন্যান্সির রেজাল্ট পজিটিভ আসছে রে। এই সিচুয়েশনে আমি কি করব, রাহি? নিজের অবিহিত ছোট ননদ পরশ প্রেগন্যান্ট কথাখানা কর্ণকুহরে পৌঁছাতেই পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল রাত্রিপ্রিয়ার। তার মাথা ঝিনঝিন করছে। নিজের সুখের সংসারে এ কোন পাপ, এ কোন নতুন অশান্তির উৎপত্তি হল? বিকেলে নিজের বেডরুমে বিশ্রাম করছিল রাত্রিপ্রিয়া। কিছুদিন পরই তার ইন্টার প্রথম বর্ষের এক্সাম। পরশ ও রাত্রিপ্রিয়া দুজনই প্রায় সমবয়সী। তারা একই ক্লাসে, একই কলেজে পড়াশোনা করছে। মেয়েলি সমস্যার জন্য গত 2 দিন কলেজে যায়নি সে। পরশ গিয়েছিল। শুনেছে ক্লাসের টিচাররা গুরুত্বপূর্ণ কিছু নোটস দিয়েছে গতকাল। হঠাৎ সে কথা মনে পড়তেই সেগুলো নেওয়ার জন্যই পরশের রুমে আসছিল রাত্রিপ্রিয়া। দরজার কাছাকাছি আসতেই ভিতর থেকে ভয়ঙ্কর কিছু বাক্য শুনতে পেয়ে তার বারন্ত পা থেমে যায়। তাদের পরশ এমন কাজ করছে, বিশ্বাস করতে পারছে না সে। সত্যিই কি পরশ প্রেগন্যান্ট? এ কি করে সম্ভব? সে কি ভুল শুনছে? না, নিজের কানকে কি করে অবিশ্বাস করবে? সে স্পষ্ট শুনেছে পরশ ফোনে কাউকে এটা বলছে। রাহি হচ্ছে পরশের ঘনিষ্ঠ বান্ধবী। তার মানে রাহির সাথে কথা বলেছে পরশ। সংশয় পড়ল রাত্রিপ্রিয়া। ততক্ষণাৎ কান খাড়া করল, ভিতর থেকে এখন আর কোনো আওয়াজ আসছে না। হয়তো তার উপস্থিতি টের পেয়েছে পরশ। ভিতরে যাওয়া ঠিক হবে নাকি হবে না? কিছুক্ষণ নিজের সাথে দ্বিধাদ্বন্দ্ব করে অবশেষে দরজায় টোকা দিল। বলল, পরশ, আসব। ভিতর থেকে পরশ খুব আস্তে করে বলল, আয়। নিজেকে এমনভাবে ধাতস্থ করল রাত্রিপ্রিয়া যেন কিছুই শুনতে পায়নি সে। ধীরপায়ে রুমে প্রবেশ করে আর চোখে একবার তাকিয়ে পর্যবেক্ষণ করল পরশকে। মেয়েটার চোখ দুটো ফুলে আছে, কেমন বিপর্যস্ত লাগছে তাকে। মায়া হল রাত্রিপ্রিয়ার। পরশ নিজের বেডে নিচু হয়ে হাঁটু ভাঁজ করে বসে আছে। রাত্রিপ্রিয়া বসল তার পাশে। কাঁধে হাত রেখে মৃদু কণ্ঠে শুধালো, কেঁদেছিস? কি হয়েছে তোর, পরশ? আমাকে বল। চমকে উঠল রাত্রিপ্রিয়া। মুখে ভয়ার্তের ছাপ। তবুও নিজেকে সামলে আমতা আমতা করে বলল, কই কেঁদেছি? কিছু হয়নি আমার, কিছু হয়নি। মিথ্যে বলছিস কেন, পরশ? তোর চোখে জল স্পষ্ট। যা শুনে পরশ মলিন মুখে একটুখানি হাসি টেনে বলল, ভীষণ মাথা ব্যথা করছে রে, তাই চোখ দিয়ে জল পড়ছে। তুই কিছু বলবি? রাত্রি বুঝে গিয়েছে পরশ মিথ্যে বলছে। তাকে বলতে চাইছে না যখন সেও জোর করল না আর। ততক্ষণাৎ উঠে বসল রাত্রি। নিজের আসার কারণ খানা আড়াল করে পরশকে বলল, ভালো লাগছিল না, তাই ভাবলাম তোর সাথে একটু আড্ডা দিব। চল ছাদে যাই। না রে, ভালো লাগছে না। তুই যা, আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে। আমি একটু ঘুমব। তুই বের হওয়ার সময় রুমের লাইটটা অফ করে যাস। বলতে বলতে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ল পরশ। মেয়েটার ভাবসাবে বলে দিচ্ছে মেয়েটা কিছু একটা লুকাতে চাইছে। ভয়ঙ্কর সে সত্য কেমন খোলসা হয়ে আসছে। রাত্রিপ্রিয়াও আর দাঁড়াল না। পরশের কথা অনুযায়ী রুমের লাইট অফ করে বেরিয়ে পড়ল। তার কপালে চিন্তার ভাঁজ, চোখে মুখে আতঙ্ক। যদি সেসব সত্যিই হয় থাকে, তারা কি করে মুখ দেখাবে সমাজে? তার নেতা সাহেব, তার মামারা কি ভাবে ব্যাপারটা নিবে? এসব ভাবতে ভাবতেই নিজের রুমের দিকে অন্যমনস্ক হয়ে হাঁটছি রাত্রিপ্রিয়া। এরই মধ্যে তানিয়া চৌধুরী ডাকল তাকে। বলল, বৌমা। আচমকা ডাকে খানিকটা চমকালো মেয়েটা। পরক্ষণে নিজেকে সামলে বলল, জি মামনি। চৌধুরী বাড়ির ছোটবড় সবার মধ্যে চাপা উত্তেজনা কাজ করছে। কেননা 2 দিন বাদে সালাম চৌধুরীর ছোট বোন সানজিদার মেয়ের বিয়ে। তার 2 মেয়ে, শেফা ও সেতু। বড় মেয়ে শেফার বিয়ে হচ্ছে ব্যাপক ধুমধাম করে।
ভাইভাবিদের নিকট সানজিদার আবদার, তারা যেন দুদিন আগেই তাদের বাড়িতে উপস্থিত হয়। সাইমন, সানাম, রাত্রিপ্রিয়া বাদে চৌধুরী বাড়ির সকালেই এক্ষুনি সেখানে যাবে। সানাম চৌধুরী দুপুরে ফোন করে বাবাকে জানিয়েছে, আমার ও সাইমনের ইমার্জেন্সি কিছু কাজ রয়েছে, আমরা আজ যেতে পারছি না। তুমি বিকেলে সবাইকে নিয়ে ফুপির বাড়িতে চলে যেও বাবা। আমি রাত্রি, সাইমন সময় মতো বিয়ের অনুষ্ঠানের দিন উপস্থিত হব। ছেলের কথা অনুযায়ী দুদিন আগেই বড় ভাগ্নির বিয়েতে যাচ্ছে তারা। সবার মাঝে কত আনন্দ কাজ করছে। ছোট বড় সবাই নিজেদের মতো গোছগাছ করছে। কোনোদিন কে কি পরবে, কিভাবে সাজবে, কোন ড্রেসে বেশি মানাবে, এসব নিয়ে বাচ্চারা বড়রা মাতামাতি করছে। তানিয়া চৌধুরী তার ছোট মেয়ে পরশের রুমেই যাচ্ছিল। সবার মধ্যে থেকে ছোট মেয়েটার কোনো খোঁজ নেই তার। এরই মধ্যে এখানে রাত্রিকে দেখে ব্যস্ত কণ্ঠে উনি বলল, সবাই গোছগাছ করছে, আমরা এক্ষুনি বের হব বাসা থেকে। হাতে একদম সময় নেই। তুমি একটু পরশকে ডেকে দেও তো মা, ও এখনো আসছে না যে। যা শুনে রাত্রিপ্রিয়ার মুখটা শুকিয়ে গেল। বিয়ে নিয়ে সবাই কত এক্সাইটেড। সবার এই আনন্দ দেখে রাত্রিপ্রিয়া নিজের শোনা কথা চেপে গেল খুব গোপনে। তার এসবে বলতে ইচ্ছে করছে না আজ। থাক না, সবাই একটু আনন্দই করুক। এরকম দুঃসংবাদটা না হয় পরেই শুনল। রাত্রিপ্রিয়া ততক্ষণাৎ শাশুড়িকে মাথা নাড়িয়ে সায় দিয়ে বলল, আচ্ছা মামনি, আমি দেখছি। পুনরায় শাশুড়ির কথা অনুযায়ী মেয়েটা ডাকল পরশকে। সবটা শুনে পরশ সাথে সাথে নাকচ করে দিল। সে এখন যাবে না, তার মাথা ব্যথা করছে। পরশ যাবে না শুনে তানিয়া চৌধুরী, রোকসানা চৌধুরী, পায়েল ও তানহা আসলো তার রুমে। সবাই সাধাসাধি করছে, জোর করছে তাকে। পায়েল অভিমান নিয়ে বলল, তুই না গেলে আমিও যাব না পরশ। তানহা বলল, ছোট আপু, তোমাকে এক্ষুনি আমাদের সাথে যেতেই হবে। আমাদের কত কত প্ল্যান, তুমি না গেলে জমবে না। প্লিজ চলো না। হুট করে রেগে গেল পরশ। চিৎকার দিয়ে বলল, আশ্চর্য, তোরা এমন করছিস কেন? কতবার বলছি আমার শরীর খারাপ লাগছে, আমি যাব না। তোরা যাবি যা, আমাকে বিরক্ত করছিস কেন? হঠাৎ মেয়েটার এমন আচরণে বিস্মিত হল সবাই। যে মেয়ে কোনো অনুষ্ঠানে হলে সবার আগে রেডি হয়ে সবাইকে তাড়া করত, আজ তার চোখে মুখে বিরক্ত। তানিয়া চৌধুরীর চিন্তিতে হল, কি হলো হঠাৎ মেয়েটার? ইদানিং তার আগের সেই চঞ্চলতা হারিয়ে গিয়েছে। সবসময় নিজের রুমে চুপচাপ থাকে, কিছু জিজ্ঞেস করলেও এড়িয়ে যায়। পরিস্থিতি সামলাতে রাত্রিপ্রিয়া বলল, তোমরা সবাই যাও, পরশ আমাদের সাথেই না হয় গেল। তাছাড়া তোমরা সবাই চলে যাচ্ছ, বাসায় আমার একা একা ভালো লাগবে না, পরশ না হয় আমার সাথেই থাকুক। তানিয়া চৌধুরী আপই করে বলল, আমার মেয়েটা অসুস্থ, আর আমি তাকে রেখে বিয়েতে যাব না। আমিও যাব না আজ। শাশুড়িকে আশ্বাস দিয়ে রাত্রিপ্রিয়া বলল, আমি আছি তো, আমি দেখে রাখব ওকে। কোনো অসুবিধা হবে না মামনি। উনি আসলেই ডক্টরের কাছে নিয়ে যাব পরশকে, আপনি চিন্তা করবেন না। এরপরও একে একে সবাই আপই করলেও তাদের বুঝিয়ে শুনিয়ে পাঠিয়ে দিল রাত্রিপ্রিয়া। রাতে 10টায় বাসায় সানাম চৌধুরী ও সাইমন চৌধুরী ফিরল। দুই ভাই ফ্রেশ হয়ে টুকটাক কথা বলল। এরই মধ্যে রাত্রিপ্রিয়া রাতের ডিনার রেডি করল। ডাকল সবাইকে। সবাই আসলেও পরশ খাবে না বলল। মেয়েটা বিকেল থেকে একবারও বের হয়নি রুম থেকে, ডক্টরের কাছেও যাবে না। তার মাথা ব্যথা এখন কমে গিয়েছে, শুধু একটু শরীর দুর্বল লাগছে, ঘুমোলেই ঠিক হয়ে যাবে। তাই আর কেউ তাকে জোর করল না। উঠে দাঁড়ালো সানাম চৌধুরী। খাবার প্লেট হাতে নিয়ে বোনের রুমে গেল। ভাইকে দেখেই শোয়া থেকে উঠে বসল পরশ। সানাম চৌধুরী বসল বোনের কাছে, নিজ হাতে ভাত মাখিয়ে মুখের সামনে ধরল। আদুরে কণ্ঠে শুধাল, খেয়ে নে পরশমণি, এত বড় রাতে না খেয়ে থাকতে নেই সোনা। অল্প করে খেয়ে তাড়াতাড়ি ঘুমি পড়।
সাথে সাথে অপরাধী ন্যায় মাথা নিচু করে ফেলল পরশ। তার কান্না দলা পাকিয়ে আসছে, তবুও নিজেকে সামলাতে চাইছে। ছলছল চোখে দ্রুত ভাইয়ের হাতে খেয়ে নিল। সবকিছু পর্যবেক্ষণ করেও কিচ্ছুটি বলল না সানাম চৌধুরী। বোনকে খাইয়ে দিয়ে শুয়ে দিল। মাথার পাশে বসে হাত বুলিয়ে দিতে দিতে বলল, চোখ বন্ধ কর বুড়ি, ঘুমানোর ট্রাই করো। আমি হাত বুলিয়ে দিচ্ছি ভাই, হাত বুলিয়ে দিলে ব্যথা সেরে যাবে। আমি ঠিক আছি ভাই, তুমি যাও খেয়ে নেও, আমি এমনিতেই ঘুমিয়ে পড়ব এখন। বোনকে থামিয়ে দিল সানাম। পরশ আর কথা বাড়াল না। মাথায় ভাইয়ের আদুরে ছোঁয়া অনুভব করতেই কিছুক্ষণ পরই ঘুমিয়ে পড়ল সে। সানাম চৌধুরী আরও কিছুক্ষণ বোনের মাথা হাত বুলিয়ে দিল। এক দৃষ্টিতে তাকিয়ে দেখছে বোনকে, কত মায়া তার বোনের মুখে। হঠাৎ করেই দীর্ঘশ্বাস ছাড়ল সে। বোনের কপালে আলতো চুমু খেয়ে তবেই রুমের লাইট অফ করে বেরিয়ে পড়ল। সাইমন রাত্রিপ্রিয়া খাবার সামনে নিয়ে টেবিলে অপেক্ষা করছিল সানাম চৌধুরীর। এরই মধ্যে সানাম চৌধুরী আসল। তার খেতে ইচ্ছে করছে না আজ। সে না খেলে রাত্রি সাইমনও কেউ খাবে না, তাই বাধ্য হয়ে বসল সানাম। খেতে খেতে টুকটাক কথা বলছে সাইমন। চুপচাপ শুনছে সানাম ও রাত্রি। মাঝে মধ্যে হুহা সংক্ষিপ্ত উড় দিচ্ছে, যা দেখে বিরক্ত সাইমন। এক পর্যায়ে অধৈর্য হয়ে বলল, কিরে শালা, আজ মুখে কুলু পেটেছিস নাকি? অসহ্যলা। তাকে থামিয়ে দিয়ে সানাম চৌধুরী গম্ভীর হয়ে শুধালো, আমি তোর শালা নই না, তুই আমার দুলাভাই। তোর বোন যখন আছে, একটা চান্স আমার এখনো আছে। তুই শালা হলে হতেও পারিস। মন্ত্রী সানাম চৌধুরী জেনে শুনে তোর মতো একটা লুচুর হাতে তার বোনকে তুলে দিবে ভাবলি কি করে? এসব জেগে জেগে স্বপ্ন দেখা বাদ দে সাইমিন্না। তুই মন্ত্রী হলেও তোকে কারাগারে বন্দি করার ক্ষমতা এই সাইমনের আছে, যা তোর মন্ত্রীগিরির মধ্যে প্রধানমন্ত্রীরও সে ক্ষমতা নেই। তুই তোর বোনকে আমার হাতে তুলে না দিলেও এতে আমার বিশেষ আপত্তি নেই। ভালয় ভালয় বলছি, শুনলি না? এরপর ধরে নিয়ে সোজা কাজী অফিসে ঢুকে যাব। ফিরে আসব বাচ্চা কোলে নিয়া। তখন রাজি না হয়ে যাবি কোথায় শুনি? ভাব নিয়ে বলল সাইমন। চোখ গরম করে তার দিকে তাকালো সানাম চৌধুরী। ততক্ষণাৎ খাবার প্লেটে রাখা গাজরের টুকরো ছুঁড়ে মারল সাইমনের দিকে। সাইমন গায়ে পড়ার আগেই ক্যাচ ধরে গাজরের টুকরো মুখে পুরে নিল। পুনরায় আবারও দাঁত কেলিয়ে বলল, শোন সানাম, তোকে আবারও বলছি, আমার মতো ছেলে হাত ছাড়া করিস না। দ্রুত তুলে নিয়ে দুলাভাই বানিয়ে নে। এতে অবশ্য আমি কিছু মনে করব না। কথা দিচ্ছি তোর বোনকে রাজরানী করে রাখব। তোকে আরও একটা কথা দিচ্ছি, প্রতিবছর নতুন নতুন মুখ থেকে মামা ডাক শোনাব। গ্যারান্টি সহকারে বললাম, দরকার হলে লিখে রাখো। বোনের জন্য এমন ছেলে কিন্তু তুই আর পাবি না। আবারও বলছি, সাইমন চৌধুরী এই এক পিসি। তাকে হারালে কাঁদতে হবে আড়ালে। এর কথা শুনে বিষম খেল রাত্রিপ্রিয়া। সানাম চৌধুরী দ্রুত তার মুখের সামনে পানি ধরল। রাত্রি ঢকঢক করে পানি পান করল। এই লোক দুটো ঠিক কোন ধাতু দিয়ে তৈরি জানা নেই তার। রাত্রি আর খেল না। এমনিতেই আজ তার খেতে ইচ্ছে করছিল না। শুধুমাত্র স্বামীর কাছে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে। সে আজ যে ভয়ঙ্কর সত্য শুনেছে, আপাতত সে খবর নিজের কাছেই গোপন রাখতে চাইছে। সময় এমনিতেই জানান দিবে। তাছাড়া সেও তো এখনো পুরোপুরি নিশ্চিত না। তান্মধ্যে ততক্ষণাৎ চেয়ার ছেড়ে উঠো দাঁড়ালো সানাম চৌধুরী। তেরে গেল সাইমনের দিকে। বলল, শালা দাঁড়া তুই। আজ তোর কত ক্ষমতা দেখে নিব আমি। তুই আমাকে থ্রেট দিচ্ছিস? সাইমন উঠে দাঁড়াল। তার খাওয়াও শেষ। হাত না ধুয়েই দ্রুত নিজের রুমের দিকে দৌড় দিল। যা দেখে সানাম চৌধুরী হেসে ফেলল। সাইমন নিজের রুমে গিয়ে হাত ধুয়ে বেডে চিত হয়ে শুয়ে পড়ল। উফ, জান নিয়ে বাঁচা গেল আজ। এমন বজ্জাত একটা শালা থাকলে তার বিয়ে করার সেই স্বপ্ন স্বপ্নই থাকবে, পূরণ হবে না কখনো।
আজকে তার কথার মাঝে রসিকতা থাকলেও চাওয়ার মাঝে বিন্দুমাত্র মিথ্যে ছিল না। সে খুব আগে থেকেই মনেমনে ভীষণ পছন্দ করে পায়েলকে। সে খবর সরাসরি বললে কে কি রিয়াকশন নিবে জানা নেই তার। নিজেদের মধ্যে যদি এ নিয়ে বনিবনা না হয়, চাচা যদি তাকে সরাসরি রিজেক্ট করে, এরপর একসাথে থেকেও মনে চিরকাল একটা দাগ থেকেই যাবে। তাদের সুখী পরিবারে অশান্তি, বিশৃঙ্খলা সৃষ্টি হবে, এই ভয় নিজের একান্তই পছন্দের কথা কাউকে জানাতে পারছে না ছেলেটা। তার হাবভাব আর কেউ না বুঝলেও সানাম চৌধুরী ঠিকই ধরে ফেলছে। যেহেতু সাইমন সরাসরি কিছু বলছে না, তাই সানাম বুঝেও সবসময় এই প্রসঙ্গ এড়িয়ে যায়। সাইমন ইনিয়ে-বিনিয়ে কিছু বললেও ফান ভেবে উড়িয়ে দেয়। মানে এমন একটা ভাব করছে যাতে সে কিচ্ছুটি জানে না, বুঝতেও পারছে না। পায়েলের কথা মনে পড়তেই শোয়া থেকে উঠে বসল সাইমন। তার ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি ফুটেছে। ততক্ষণাৎ মোবাইলটা হাতে নিয়ে কল করল পায়েলকে। ঢাকা থেকে সিলেট বহুপথ একটানা জার্নি করে সবাই ক্লান্ত। তারা পৌঁছে অল্পস্বল্প আড্ডা দিয়ে আজকের মতো খাওয়া পাট চুকিয়ে দ্রুতই যে যার নির্দিষ্ট রুমে শুয়েছে। পায়েল, তানহা, শেফা সেতু এক রুমেই শুয়েছে। তারা নিজেদের মতো শুয়ে শুয়ে গল্প করছিল। এমন সময় সাইমনের কল পেয়ে কপালে ভাঁজ পড়ল পায়েলের। কেননা সচরাচর তাকে কল করে না সাইমন ভাই। হয়তো জরুরি ভেবে দ্রুত রিসিভ ফোন করল পায়েল। উদ্বিগ্ন কণ্ঠে বলল, সাইমন ভাই, আমায় কল করলেন যে? কিছু বলবেন? কোনো প্রয়োজন? মেয়েটার উদ্বিগ্নতায় জল ঢেলে সাইমন স্বাভাবিকভাবেই বলল, হ্যাঁ পায়রা, তোকেই তো আমার প্রয়োজন। নিজের বিয়ের বয়সে অন্যের বিয়ে খেতে গেছিস তুই, তোর লজ্জা করছে না পায়রা? আমার কিন্তু বেশ লজ্জা লাগছে। এই পায়রা, কাজী অফিসে চলে আয়, আমরাও বিয়েটা করে ফেলি। বিস্মিত, হতবাক পায়রা। সে ভেবেছে কত জানি ইম্পর্ট্যান্ট কথা বলার জন্য সাইমন ভাই কল করেছে তাকে। এর কথা শুনে পুরোই হতাশ। ততক্ষণাৎ মৃদু রাগ দেখিয়ে বলল, আপনি এত রাতে কল দিয়ে আমার সাথে ইয়ার্কি করছেন সাইমন ভাই? এগুলো কোন ধরনের ফাজলামো সাইমন ভাই? ভাবলাম কত জানি সিরিয়াস কথা বলবেন আপনি। মেজাজটাই বিগড়ে গেল সাইমনের। বিয়ের মতো ইম্পর্ট্যান্ট একটা বিষয়ে কথা বলল সে, এটা কি সিরিয়াস কথা নয়? আর মেয়েটা কিনা বলছে সে ইয়ার্কি, আনসিরিয়াস কথা বলছে। মজা করতে করতে লাইফটা এমন একটা পর্যায়ে চলে গিয়েছে, তার সিরিয়াস কথাও সবাই মজা হিসেবে ধরে নেয়। এমন হলে তো তাকে সারাজীবন কৌমার্য পালন করতে হবে। এ জীবনে আর বিয়ে করে বাবা ডাক শোনা হবে না। আফসোস হলো তার। ইডিয়ট মেয়ে একটা। কত আশা নিয়ে প্রণয়ের আলাপ করতে গেল মেয়েটার সাথে, আর সে কিনা ভাই ভাই করে 14 গোষ্ঠী উদ্ধার করে দিল। একরাশ চাপা ক্রোধ নিয়ে ততক্ষণাৎ সাইমন দাঁতে দাঁত চিবিয়ে শুধাল, আমার ভুল হয়েছে বইন, ক্ষমা কর, বলেই কল কেটে দিল। গাধা একটা। মুডটাই নষ্ট করে দিল তার। পরমুহূর্তে বারান্দায় গিয়ে সিগারেট ধরালো সাইমন। পাইল এই আধপাগলা লোকটার বলা কথা নিয়ে ঘাটাঘাটি করল না, ভাবল না কিচ্ছুটি। ফোন বালিশের পাশে রেখে পুনরায় বোনদের সাথে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ল। খাবার টেবিলের সবকিছু গোছগাছ করে মাই রুমে প্রবেশ করল রাত্রিপ্রিয়া। সানাম চৌধুরী আগেই এসেছে। রুমে এসে বিছনা ঠিকঠাক করে হাতে ল্যাপটপ নিয়ে বসেছে। রাত্রিপ্রিয়া এসেও চুপচাপ বসল তার পাশে। সানাম চৌধুরী খেয়াল করল আজ আসার পর থেকেই কেমন অন্যমনস্ক লাগছে তার মনোহরণীকে। সানাম চৌধুরী চটজলদি হাতের ল্যাপটপটা পাশে টেবিলে রাখল। পরমুহূর্তে বউকে বুকের সাথে জড়িয়ে ধরে কপালে আলতো চুমু খেয়ে মোলায়েম কণ্ঠে শুধাল, তুমি কি কোনো কিছু নিয়ে চিন্তিত বউ? কি হয়েছে তোমার? থতমত খেয়ে গেল রাত্রিপ্রিয়া। কিছু একটা ভেবে চুপ করেই রইল। যা দেখে পুনরায় আবারও বলল সানাম চৌধুরী, কি হলো জান? বলো আমায়, কি ভাবছ তুমি? নেতা সাহেব, আমি আপনাকে মিথ্যেও বলতে পারবো না, আবার সত্যিটাও বলতে পারবো না। প্লিজ আপনি এ বিষয়ে আমাকে কোনো প্রশ্ন করবেন, সময় হলে আমি নিজ ইচ্ছেতেই বলবো আপনাকে।
বউয়ের ঠান্ডা স্বরের কথা শুনে এ বিষয়ে একটাও প্রশ্ন করল না সানাম চৌধুরী। ততক্ষণাৎ শুয়ে পড়ল দুজন। বউকে বুকের সাথে আগলে নিয়ে আশ্বাস দিয়ে বলল, তোমার এত চিন্তা কিসের মনোহরণী? চিন্তা করার জন্য তোমার নেতা সাহেব আছে না, ঘুমাও তুমি। আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, যান। রাত্রিপ্রিয়া আর কথা বাড়াল না। আলতো হেসে আরও একটু চেপে বসল প্রিয় পুরুষের উষ্ণ বুকে। কেটে গেল 2 দিন। আজ রাত্রিপ্রিয়া, সানাম চৌধুরী, সায়মন ও পরশ ফুপির বাড়িতে যাবে। খুব ভোরেই উঠেছে তারা। অনেকটা পথ জার্নি করে যেতে হবে। বিয়ে অনুষ্ঠানে দেরি হলে চলবেই না, ফুপি একদম মন খারাপ করবে। তাই খুব সকালেই রওয়ানা দিবে বলে জানিয়েছে সানাম চৌধুরী। এসব নিয়ে পরশের কোনো ইন্টারেস্ট নেই। মেয়েটা প্রয়োজন ছাড়া রুম থেকে বের হয় না তেমন। কেউ ডাকলে বা কাছে এলেও সেরকম কথা বলে না। কেমন ঘরকুনো হয়ে গিয়েছে চঞ্চল মেয়েটা। চোখে মুখে বিষণ্ণতা উপচে উপচে পড়ছে। রাত জেগে বিষাদের সাথে মস্ত বড় ভাব জমায় সে। টেনশনে ঘুম হয় না বহুরাত। হসপিটালে কিছু কাজ ছিল তার। কিন্তু ভাই তাকে বাহিরে বের হতে করা ভাবে নিষেধ করেছে। অগত্যা কোথাও যাওয়া হলো না। আজ 7 সকালে ঘুম থেকে উঠেছে সে। মুঠোফোন হাতে নিয়ে কল করছে বারংবার পরিচিত এক নাম্বারে। মাই লাভ নামে সেভ করা হয়েছে নামখানা। কিন্তু মানুষটা তার ফোন তুলছে না, যোগাযোগ করছে না। সে কতশত কল করেছে, ওপাশের মানুষটি সম্পূর্ণ অগ্রাহ্য করেছে সেসব। কয়েকটা দিন দেখা হয় না প্রিয় মুখ। বাহিরে বের হলে বোধহয় খোঁজ নিয়ে একবার দেখা যেত পরিচিত মুখটা। এলোমেলো অগোছালো অবস্থায় বারান্দায় দাঁড়িয়েছে পরশ। একের পর এক কল করছে মুশফিককে। সে জানে কল রিসিভ হবে না। তবুও দিচ্ছে। এখন ফোন বন্ধ বলছে। হয়তো বিরক্ত হতে হতে অফ করে দিয়েছে সিম। দীর্ঘশ্বাস ছেড়ে ঝাপসা চোখে হাসল পরশ। পরক্ষণেই আকাশের দিকে তাকিয়ে বিষণ্ণ স্বরে বলে উঠল, ও আকাশ, তুমি বলতে পারো কি আমাদের প্রিয় মানুষগুলো সবসময় পাষাণ প্রকৃতির হয় কেন? আমরাই কেন সবসময় বেছে বেছে ভুল মানুষকেই ভালোবাসি? অযোগ্য মানুষকে যদি তুমি উজাড় করে সবকিছু বিলিয়ে দেও, সে তো তোমার সরলতা নিয়ে খেলবেই। এ আর নতুন কি? হঠাৎ করে পিছন থেকে রাত্রিপ্রিয়ার কণ্ঠ স্বর শুনে হতচকিত উঠল পরশ। তার মুখপানে একবার তাকিয়ে দৃষ্টি নত করল। প্রত্যুত্তর করল না। যা দেখে রাত্রিপ্রিয়া মৃদু হেসে বলল, তোকে ডাকতে এসেছিলাম। রেডি হয়ে নিচে আয় জলদি, তোর ভাই ডাকছে। আমরা এক্ষুনি বেরব। আসছি। ছোট্ট করে জবাব দিয়ে রুমে প্রবেশ করল পরশ। রাত্রিপ্রিয়াও আর দাঁড়াল না সেখানে। রঙিন আলোকসজ্জায় সজ্জিত বিয়েবাড়ি। চারপাশে কোলাহল, লোকসমাগম। আনাচে কানাচে। আনন্দের ছড়াছড়ি। হবেই তো। জেলা সচিব মনিরুল ইসলামের বড় কন্যার বিয়ে। বিশাল আয়োজন করছে সে। কনেপক্ষ হিসেবে বর্ষর কর্মকর্তারা এসেছে। বরপক্ষ এখনো এসেনি। বেলা 11টা। সবাইকে নিয়ে মাই ফুপির বাড়িতে পৌঁছেছে সানাম চৌধুরী। ওদের দেখে গেইটের কাছে পরিচিতরা সবাই এগিয়ে আসল। ননাসরা এসে জড়িয়ে ধরল ভাবিকে। সবাইকে সালাম দিয়ে কুশল বিনিময় করল ওরা। লোকজন জড়ো হয়েছে মন্ত্রী সানাম চৌধুরী ও তার অর্ধাঙ্গিনীকে সরাসরি দেখার জন্য। সবার ভিতরে কৌতূহল। কেউ ছবি তুলছে, কেউ বা ভিডিও করছে, কেউ একসাথে একটা সেলফি উঠাতে চাইছে। এদিকটা পুলিশ ও স্পেশাল সিকিউরিটি গার্ডরা সামলাচ্ছে। ভিড় ঠেলেই ভিতরে প্রবেশ করল সবাই। সানজিদা খানম রাত্রিপ্রিয়ার একমাত্র খালা, আবার ফুপু শাশুড়ি। আজ এসেছে সে ফুপু শাশুড়ির পরিচয়। এই নতুন পরিচয় আজ, এটাই এই বাড়িতে প্রথম যাত্রা রাত্রিপ্রিয়ার। যদিও ছোটবেলায় মায়ের সাথে বহুবার আসা হয়েছে, কিন্তু এখন থেকে নতুন পরিচয় পরিচিত হতে হবে। এটা তানিয়া চৌধুরীর আদেশ। সানজিদা খানমও সেভাবে আদর আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়লেন। হরেক রকমের নাস্তা দিচ্ছেন সামনে। পারলে তাকে মাথায় তুলে নিতেন। গেস্ট রুমের সোফায় বসেছে ওরা।
ওদের পাশে পায়েল, পরশ, তানহা, সেতু, তানিয়া চৌধুরী সহ পরিচিতরা আরও কয়েকজন। ফুপু শাশুড়িকে এত ছোটাছুটি করতে দেখে রাত্রি ভদ্রতা সূচক হেসে বলল, আপনাকে এত ব্যস্ত হতে হবে না আন্টি, আপনি বসুন, আমরা তো আর চলে যাচ্ছি না এখন। ওমা, তা হয় নাকি বৌমা? তুমি আমাদের বাড়িতে এই প্রথম এসেছ, তোমার একটা সম্মান আছে না? কত ঝামেলার মধ্যে আসলে সেভাবে কিছু করতে পারিনি মা। বললাম কয়েকদিন আগে আসো, আসলে না। মন খারাপ করে বলল সানজিদা খানম। আবারও নিজ কর্মে ব্যস্ত হয়ে পড়ল। এক এক ধরনের নাস্তার বাটি রাত্রিকে এগিয়ে দিয়ে দিয়ে বলছে, বৌমা এটা খাও, বৌমা ওটা খেয়ে দেখো, আমি নিজ হাতে বানিয়েছি, বলতো টেস্ট কেমন, ইত্যাদি ইত্যাদি। ওপাশের সোফায় সানাম, সাইমন যে দুটো প্রাণী বসে রয়েছে তা যেন কেউ দেখছেই না। যা দেখে সানাম চৌধুরী গাল ফুলিয়ে ফুপির নিকট অভিযোগ করে বলল, বৌমাকে পেয়ে আমাদের তো পাত্তাই দিচ্ছ না ছোট ফুপি। আমাদের সাথে এমন আচরণ করছো, মন হচ্ছে আমরা দুভাই নিমন্ত্রণ ছাড়াই তোমাদের বাড়িতে দাওয়াত খেতে ঢুকে পড়েছি। তোমার আদর ভাগ হবে জানলে এখানে বউ নিয়ে আসতাম না। ভাইয়ের সাথে দুঃখী দুঃখী মুখ করে তাল মেলালো সাইমন। বলল, হ্যাঁ তাই তো ফুপি, আমাদের মতো অসহায় দুটো পুরুষকে এভাবে অবহেলা না করলেও পারতে। সব আদর যত্ন রাত্রিকে না করে আমাদেরও একটু আদর করো, গরিব মিসকিনদের দিকেও একটু তাকাও। ফুপি ততক্ষণাৎ গম্ভীর হওয়ার ভান করে বলল, তোরা কি বৌমাকে হিংসা করছিস সানাম, সাইমন? তোরা চাইছিস আমি বৌমাকে অযত্নে অবহেলায় বসিয়ে রাখি? দেখলে বৌমা, তোমার স্বামী জেলাস, ওরা তোমায় হিংসা করছে। ফুপি তাদের এভাবে ফাঁসাচ্ছে। একেই বলে ঘরে শত্রু বিভীষণ। ফেসে গিয়ে আমতা আমতা করছে সানাম। মাথা চুলকাতে চুলকাতে বলল, তা কখন বললাম? সানাম চৌধুরীর কার্যে উপস্থিত সবাই একসাথে হেসে উঠল। হাসল রাত্রিপ্রিয়াও। নিজের পেটপিঠ উদাম যৌবন দেখিয়ে ছেলেদের আকৃষ্ট করতে চাইছে রাত্রিপ্রিয়া। তাহলে শাড়ির আঁচলটা অর্ধেকটা নয় পুরোপুরি ফেলে দেও। তারাও সরাসরি খোলামেলা ভাবে দেখুক তোমায়। বরপক্ষ চলে এসেছে ইতোমধ্যে। সেই উপলক্ষে সবার ভিতর বেশ শোরগোল চলছে। যুবতী মেয়েছেলেরা গেইটের কাছে গিয়েছে বরকে রিসিভ করতে। সবাই ভীষণ আনন্দে করছে। সেদিকে গেল না রাত্রিপ্রিয়া, যদিও ননদরা তাকে নেওয়ার জন্য জোরজবরদস্তি করেছে। তবুও যায়নি সে, কেননা সানাম চৌধুরী তাকে যেতে নিষেধ করেছে। ওখানে না গিয়ে কিছুটা দূরে দাঁড়িয়ে রাত্রি দেখছিল সেসব। চারপাশে বেশ লোকজন, বিরাট হইচই। রাত্রি দারুণ এনজয় করছিল। এরই মধ্যে আকস্মিক কানের ঠিক অতি নিকটে এহেন কিছু পুরুষালী কণ্ঠের বিশ্রী বাক্য শুনে কেঁপে উঠল রাত্রিপ্রিয়া। চটজলদি ভয়ে ভয়ে পিছনে ঘুরে তাকায় সে। ভয়ঙ্কর ক্রোধ নিয়ে চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছে নেতা সানাম চৌধুরী। এই লোকটা তাকে এসব বলছে, তার সানাম ভাই এসব বলছে তাকে। বিস্মিত হতবাক রাত্রিপ্রিয়া। ততক্ষণাৎ বিস্মিত কণ্ঠে মেয়েটা বলে উঠল, নেতা সাহেব। আরও নিকটে এগিয়ে আসলো সানাম চৌধুরী। শক্ত হাতে স্ত্রীর খোলা পেট খামচে ধরে দাঁতে দাঁত চেপে চিবিয়ে চিবিয়ে শুধাল, আমি জাস্ট অবাক হচ্ছি রাত্রি। মন্ত্রী সানাম চৌধুরীর স্ত্রী হয়ে তুমি অর্ধনগ্ন হয়ে বিয়ে বাড়িতে এসেছ। আরে, যে ফুলের গায়ে আমি একটা আঁচড় অবধি দেই না নষ্ট হওয়ার ভয়ে, সেই ফুলকে কিছু নোংরা চোখ পিষে দিচ্ছে সজ্ঞানে। আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের সুযোগ করে দিচ্ছ রাত্রিপ্রিয়া। আমার হক নষ্ট করছ। হকচকিয়ে নিজের পেটের দিকে তাকায় রাত্রিপ্রিয়া। বেখেয়ালিতে কখন জানি তার শাড়ির আঁচলটা অনেকটা সরে গিয়েছে। নিজের কাজে নিজেই লজ্জিত রাত্রিপ্রিয়া। তার নেতা সাহেবের এত রাগের কারণ এবার স্পষ্ট। পরমুহূর্তে মেয়েটা নত মাথা আরও একটু নত করে বলল, সরি নেতা সাহেব, আমি একদম খেয়াল করিনি। এসব শুনল না সানাম চৌধুরী। ভয়ঙ্কর রেগে আছে সে। কিছু জরুরি কাজে এদিকটায় এসেছিল সানাম চৌধুরী। এরই মধ্যে খেয়াল করল কিছু যুবক তার অর্ধাঙ্গিনীর দিকে বিশ্রীভাবে তাকিয়ে আছে।
তাদের দৃষ্টি অনুসরণ করে সেদিকে নজর বুলায় সানাম। তার অর্ধাঙ্গিনী পেটপিঠ উদাম করে দাঁড়িয়ে আছে এক কর্নারে। ওদের এই চোখে ছিল একরাশ লালসা। পুরুষ হয়ে সে দৃষ্টি চট করে বুঝে ফেলেছে সে। অন্য সব মেয়ে হলে হয়তো দু চারটা বিশ্রী বাক্যও বলত, কিন্তু নেতা সানাম চৌধুরীর স্ত্রী বলে সে সাহস কেউ করল না। চোখ দিয়ে যতটা সম্ভব গিলছে। এই যে কিছু লোক তাকে বাজে ভাবে দেখছে, সেদিকে কোনো খেয়াল নেই মেয়েটার। এত উদাসীন মেয়েটা। তীব্র ক্রোধে থরথর করে কাঁপছে সানাম। মন চাচ্ছে এই চোখগুলো এক্ষুনি উপড়ে ফেলতে। লোকজন কিছু বলেনি। তাদের গিয়ে ধরে ধরে তো আর বলা যায় না আমার স্ত্রীকে বাজে ভাবে দেখছিস কেন? এত বড় সাহস তোদের? লজ্জাজনক ব্যাপার। ঝামেলা করলে তারই সম্মান যাবে। অন্য কোথাও হলে এদের উদাম একটা কেলানি দেওয়া যেত। এখানে বোনের বিয়েতে সিন ক্রিয়েট করলে ব্যাপারটা ভালো হবে না। এটা তাদের সম্মানের সাথে জড়িত। শব্দ সেই মেয়েটার। মেয়েরা অর্ধনগ্ন হয় দাঁড়িয়ে থাকবে আর পুরুষ দেখলেই দোষ নাকি? পরমুহূর্তেই হন্তদন্ত পায়ে এগিয়ে আসলো সানাম চৌধুরী। তার এতক্ষণের সমস্ত ক্রোধ উগলে নিল মেয়েটার উপর। পরমুহূর্তেই নিজের শরীর দিয়ে আড়াল করে নিল রাত্রিকে। এক হাত দিয়ে আলগোছে শাড়ির আঁচলটা ঠিক করে নিল। অন্য হাতে এখনো পেটের উপর। হিতাহিত জ্ঞান হারিয়ে আরও একটু শক্ত হাতে খামচে ধরল মেয়েটার নরম পেট। বলল, তোমার খেয়াল আজকাল কোথায় থাকে? হ্যাঁ, এখানে খোলামেলা হয়ে নিজের দিকে পুরুষদের আকৃষ্ট করতে এসেছ তুমি। একদম জানে মেরে ফেলব তোমায়। তুমি মানুষটা আগাগোড়া একান্তই সানাম চৌধুরীর। আমি ব্যতীত তোমার দেহে মনে কারো আধিপত্য চলবে না। চলবে না মানে চলবে না। শালারা মাদারবোর্ড এক একটা। ওদের ঘরে কি বউ নেই? আমার জিনিসে নজর দেয়। বেকুবের দল। দেখে নিব তোদের। পেটে ব্যথা অনুভব করে চোখে জল চলে এলো মেয়েটার। যা দেখে ততক্ষণাৎ হাত সরিয়ে ফেলে সানাম চৌধুরী। পাশে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে পুনরায় আবারও শুধাল, এক্ষুনি ভিতরে যাও রাত্রি। জাস্ট 5 মিনিটের মধ্যে রেডি হয়ে গাড়িতে উঠবে। আজ থেকে তোমার বাহিরে বের হওয়াই নিষেধ। মেয়েটা প্রত্যুত্তর করল না কোনো। নত মাথায় ঠায় দাঁড়িয়ে রইল। তার কান্নারা দলা পাকিয়ে আসছে। তবুও মুখ চেপে কান্না আটকাতে চাইছে। লোকটার উপর রাগ হচ্ছে, অভিমান গাঢ় হল। সে তো বলল খেয়াল করেনি। তবুও মানুষটা কি সব বিশ্রী বাক্য তাকে শোনাল? ছি! রাত্রিপ্রিয়া শুনবে না এই লোকটার কোনো কথা। একদম কথাও বলবে না। মুখ ঘুরিয়ে অন্য দিকে তাকালো রাত্রিপ্রিয়া। যা দেখে ততক্ষণাৎ সানাম চৌধুরী তার হাত ধরে নিজেই ভিতরে নিয়ে যাওয়ার জন্য উদ্যত হল। এমন সময় পিছন থেকে তার শ্বশুর মশাই ডাকল, আব্বা আম্মা দাঁড়ান, আমি এসেছি। পিছনে ঘুরে তাকালো দুজন। বাবাকে দেখে দ্রুত চোখ মুছল রাত্রি। সানাম চৌধুরী নিজেকে ধাতস্থ করে শ্বশুরকে সালাম দিল। ততক্ষণাৎ বউয়ের হাত ছেড়ে দিয়ে টানটান সোজা হয়ে পাশে দাঁড়াল। রাত্রি দ্রুত ছুটে গেল বাবার নিকট। গাঢ় কণ্ঠে ডাকল, বাবা। আনোয়ার সাহেব আলতো হাসল। মেয়ের মাথায় স্নেহেতু হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করল, কেমন আছিস আম্মা? আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো বাবা? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আম্মা। আনোয়ার সাহেব মেয়ের দিকে মায়াময় চোখে তাকাল। একমাত্র মেয়ে তার। কতদিন পর দেখা হলো মেয়েটার সাথে। হঠাৎ খেয়াল হলো তার মেয়েটার চোখ চিকচিক করছে। ব্যস্ত হয়ে পড়ল বাবা। বলল, কি হয়েছে আম্মা? তোর চোখে জল। কেঁদেছিস? রাত্রিপ্রিয়া কিছু বলার আগেই পাশ থেকে সানাম চৌধুরী গম্ভীর কণ্ঠে বলল, বুঝলেন শ্বশুর মশাই, আপনার মেয়েটা বড় বেখেয়ালি। তার আজকাল কোনো কিছুতেই খেয়াল থাকে না। লোকটার ঠান্ডা মস্তিষ্কের খোঁচা মারা কথাখানা আনোয়ার সাহেব না বুঝলেও রাত্রিপ্রিয়া ঠিকই বুঝেছে। তবুও কিছু বলল না সে। নীরব রইল। আনোয়ার সাহেব উদ্বিগ্ন কণ্ঠে শুধাল, বুঝলাম না। কি হয়েছে আব্বা? বলতো আমার মেয়েটার কি হয়েছে? কাঁদছে কেন রাত্রিপ্রিয়া?
আরে রিল্যাক্স শ্বশুর মশাই, আপনার মেয়ে একদম ঠিকঠাক। ওই তো এখানে এসেছিল, কোথা থেকে উড়ে উড়ে চোখে একটা পোকা পড়ে গেল। ডাহামিথ্যে কথাখানা বলে শ্বশুরের অগোচরে বউয়ের দিকে তাকিয়ে চোখ টিপ দিল সানাম চৌধুরী। চোখ গরম করে তাকালো রাত্রিপ্রিয়া। এরই মধ্যে আনোয়ার সাহেব মেয়ের সামনাসামনি দাঁড়িয়ে চোখে হাত রেখে আদুরে কণ্ঠে বলল, দেখি আম্মা, কোথায় পোকা? ঈশ্বস, কিভাবে যে চলাফেরা করো তুমি, একদম নিজের খেয়াল রাখো না। মুখটাও শুকিয়ে গিয়েছে, খাওয়া দাওয়া করো না ঠিক মতো। সানাম চৌধুরী আশ্বাস দিয়ে বলল, পোকা আমি উঠিয়ে ফেলছি তো, আর জীবনেও এই পোকা এসে পড়বে না। সে শিক্ষা তাকে দেওয়া হয়েছে। আনোয়ার সাহেব তবুও মেয়ের চোখ ভালো করে পর্যবেক্ষণ করল। সব ঠিকঠাক দেখে স্বস্তি পেল। কিছু সময় মেয়ের চোখে ফু দিয়ে দিল। জানতে চাইলে, যন্ত্রণা করছে কিনা? রাত্রিপ্রিয়া মাথা নাড়িয়ে না বলল। এরই মধ্যে সেখানে উপস্থিত হল সানজিদা খানম। তারা দুটো মায় বোন ছিল। বড় বোনটা মারা গেলে এখন সে একা। বোন না থাকলেও কারো সাথে আত্মীয়তার সম্পর্ক নড়বড়ে হয়নি। বড় দুলাভাইকে সে ভাইয়ের মতোই শ্রদ্ধা করে এসেছেন। আনোয়ার সাহেবও ছোট বোনের মতো স্নেহ করে তাকে। এরই মধ্যে সানজিদা খানম অভিযোগ করল, যেমনটা একজন বোন তার ভাইয়ের নিকট অভিযোগ করে। সানজিদা খানম গাল ফুলিয়ে বলল, এই আপনার আসার সময় হল দুলাভাই। আনোয়ার সাহেব মৃদু হেসে শালিকাকে বলল, জরুরি একটা কাজে ব্যস্ত ছিলাম বোন, আরও আগে আসার সময় হয়ে ওঠেনি। জানোই তো আমি একেবারে একা। রাগ করো না সানজু, এবার দুটো দিন তোমাদের সবার সাথে থাকব। সানজিদা খানম আর কথা বাড়াল না। লোকটা বড়ই দায়িত্বশীল, কাজ পাগল। সানজিদা খানম তাকে ভিতরে নিয়ে গেলেন। তার সাথে রাত্রিও গেলেন। মেয়েকে আর একা ছাড়লেন না বাবা। এই মেয়েটা তাদের বড় সাধনার ফল। বিয়ের 12 বছর তারা ছিলেন নিঃসন্তান। এরপর রবের ইচ্ছেতে রাত্রিপ্রিয়ার জন্ম। এর জন্য কম কষ্ট করেননি তারা। এরপর আর তাদের বাচ্চা কাচ্চা হয়নি। সানজিদা খানম রাত্রিপ্রিয়ার ছোট খালা হলেও তার মেয়েরা ওর থেকে দুজনই বড়। রাত্রিপ্রিয়া বাবা মায়ের একমাত্র মেয়ে বলে বাবা মায়ের একটু বেশিই আদরের মেয়ে ছিলেন। এরই মধ্যে মা মারা গেল, মেয়েটারও বিয়ে হয়ে গেল। আনোয়ার সাহেব এখন বড়ই একা। লোকজন আত্মীয়রা দ্বিতীয় বিয়ে করতে বললেও পুনরায় বিয়ে সংসার করতে নারাজ সে। বউকে ভীষণ ভালোবাসে কিনা, তার অনুপস্থিতিতে তার জায়গাটা আর কাউকে দেওয়া সম্ভব নয়। সব পুরুষ নিজের সুখ খুঁজে না, কিছু পুরুষ দুঃখকে আগলে প্রিয় নারীর স্মৃতি নিয়ে বাঁচে। সানাম চৌধুরী তাদের সাথে আর ভিতরে গেল না। খানিকটা দূরে গিয়ে নিজের রাগ সামলাতে একটা সিগারেট ধরাল। দুটো টান দিতেই সেখানে উপস্থিত হল সাইমন। ভাইয়ের ঠোঁটে চাপানো সিগারেটটা ছুঁড়ে ফেলে দিয়ে বলল, যে ঠোঁট বউয়ের চুমুতে ভেজে সেই ঠোঁটে আপনি সিগারেট চাপে পুড়ছেন সানাম চৌধুরী। ছি নেতা সাহেব, ছি। আপনার থেকে এমনটা আশা করিনি আমি। আপনি আমার বোনের হক নষ্ট করছেন। যে ঠোঁট বউয়ের চুমুতে ভেজে সেই ঠোঁটে আপনি সিগারেট চাপে পুড়ছেন সানাম চৌধুরী। ছি নেতা সাহেব, ছি। আপনার থেকে এমনটা আশা করিনি আমি। আপনি আমার বোনের হক নষ্ট করছেন। সাইমনের দিকে অগ্নি চোখে তাকালো সানাম চৌধুরী। যা দেখে সাইমন পুনরায় দাঁত কেলিয়ে বলল, অমন করে তাকিয়ে লাভ নেই গো নেতাজি। আপনি নেতা হয়েছেন তাই বলে কি আমি আপনাকে ভয় পাই ভাবছেন? উহু, সাইমন চৌধুরী আপনার মতো বড় বড় নেতা পকেটে ঢুকিয়ে হাঁটে। আপনাকে হাজতে ভরা আমার বাহাতের খেল মাত্র। ভুলে যাবেন না, আপনার ক্ষমতা পাওয়ার পিছনে আমার একটা ভোটের অবদান রয়েছে। অধৈর্য হয়ে ততক্ষণাৎ দুহাতে সাইমনের গলা চেপে ধরল সানাম চৌধুরী। এমনিতেই মেজাজ প্রচণ্ড রকমের খারাপ। তার মধ্যে ছেলেটার অহেতুক বকবকানি জাস্ট অসহ্য লাগছে। তার মধ্যে সে দাঁত কিরমির করে শুধালো, কি সমস্যা তোর? আমায় এভাবে বিরক্ত করছিস কেন? সাইমন চট করে বুঝে গেল সানাম চৌধুরী কোনো কারণে রেগে আছেন। রাগ ছাড়া সচরাচর এহেন আচরণ করে না সে।
সাইমন নিজেকে ছাড়াতে ছাড়াতে সিরিয়াস ভঙ্গিতে বলল, কি হয়েছে ব্রো? এতটা রেগে আছিস কেন? কিছু হয়নি। তুই এখানে কেন? আমার কাছে কি চাই তোর? তোর কাছে তো একটাই চাওয়া, ভালোয় ভালোয় তোর বোনকে আমার হাতে তুলে দে। কথাগুলো খুব করে বলতে গিয়েও বলতে পারল না সাইমন। গলা অবধি এনে আবারও বাক্যগুলো খুব সূক্ষ্মভাবে ভিতরে রেখে দিল। এমনিতেই সানাম চৌধুরী রেগে আছেন। তাকে আর রাগানো ঠিক হবে না। নিজেকে ধাতস্থ করে ছেলেটা বলল, আঙ্কেল তোকে ডাকছে। এক্ষুনি ওদের বিয়ে পড়ানো হবে। চল ওখানে যাই আমরা। সানাম চৌধুরী প্রতুমর করল না কোনো। নিজের পণ্যের কালো রঙের ব্র্যান্ডের পাঞ্জাবিটার খানিকটা হাতা গুটিয়ে টানটান সোজা হয়ে দাঁড়াল সে। পরিপাটি চুলগুলোতে আরও একবার হাত চালিয়ে নিজেকে আলগোছে আরও একটু ফিটফাট করে নিল। অতঃপর চঞ্চল পায়ে সামনের দিকে এগোল। তার পিছনে পিছনে সাইমন হাঁটছে। সাইমন আশেপাশে বার কয়েক তাকিয়ে খুঁজে চলছে খুব পরিচিত একজনকে। এরই মধ্যে একদল যুবতী মেয়ের খিলখিল করা হাসির স্বর শোনা গেল। তাদের মধ্যে কাঙ্ক্ষিত নারীটির মাতাল করা হাসি প্রেমিক পুরুষটির কানে যেন বারংবার রিংটোনের শব্দের ন্যায় বেজে চলেছে। সাইমন দাঁড়িয়ে গেল। তৃষ্ণার্ত চোখে এক পলক পায়েলকে দেখার লোভ জাগল। চটজলদি কারণ হিসেবে মিছেমিছি নিজের প্যান্টের পকেট থেকে ফোনটা বের করে কানের কাছে ধরল। এমন ভাব করল যেন সে ফোনে কথা বলছে। তার মধ্যে সানামকে একবার ডেকে বলল, সানাম, ইমার্জেন্সি কল এসেছে আমার। তুই যা, আমি আসছি। ওকে, তাড়াতাড়ি আসিস। এক পলক পিছনে তাকিয়ে কথাখানা বলে নিজের গন্তব্য চলে গেল সানাম চৌধুরী। সাইমন চারপাশে একবার চোখ বুলিয়ে কাঙ্ক্ষিত নারীটির দিকে খানিকটা এগিয়ে গেল। বিয়ে বাড়ির এক কর্নারে দাঁড়িয়ে আছে পায়েল, পরশ, সেতু, তানহা আরও কিছু মেয়ে। মেয়েগুলো নিজেদের মতো কথা বলছে আর হাসছে। এদের মধ্যে শুধু পাথরের ন্যায় দাঁড়িয়ে আছে পরশ। তার মধ্যে কোনো আনন্দ উল্লাস নেই। শুধুমাত্র নিজেকে স্বাভাবিক দেখাতে এদের সাথে থাকছে, হাঁটছে, প্রয়োজনীয় টুকটাক কথা বলছে। সাইমন সেদিকে গেল না। এতগুলা মেয়েদের মাঝে যেতে তার অস্বস্তি লাগছে। খানিকটা দূরে দাঁড়িয়ে কল করল পায়েলকে। ফোন হাতেই, অথচ মেয়েটা সেসব দেখছে না। হয়তো ফোন সাইলেন্ট করে রেখেছে। ইডিয়েট একটা। এরই মধ্যে তাকে লক্ষ্য করল পরশ। সাইমন ভাইকে তাদের দিকে তাকিয়ে থাকতে দেখে হাতের ইশারায় সে জিজ্ঞেস করল, কিছু বলবেন সাইমন ভাই? কিছু দরকার? সাইমন দ্রুত পরশের নাম্বারে একটা টেক্সট করল, তোর আপুকে এদিকে একটু পাঠিয়ে দে তো ছোট্ট সোনা। বল আমি ডাকছি। ইমার্জেন্সি। তবে সাথে যেন কেউ না আসে। একটু ম্যানেজ করে দে বোন। পরশ টেক্সটটা পড়ে অল্প একটু মুচকি হাসল। ততক্ষণাৎ বোনের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, আপু তোকে ডাকছে সাইমন ভাই। দরকারি কিছু বলবে বোধহয়। তুই যা শুনে আয়। আমরা এখানে আছি। পায়েল আশেপাশে একবার চেয়ে লক্ষ্য করল সাইমন ভাই কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। তাই নিজেও নিঃশব্দে সেদিকে এগিয়ে গেল। হয়তো দরকারি কিছু বলবে। সাইমন হাসল। আজ মেরুন রঙের শাড়ি পরেছে পায়েল। শ্যামবর্ণের গায়ের রং, মাঝারি গর্ণের মেয়েটাকা হালকা সাজে ভীষণ স্নিগ্ধ লাগছে। সাইমনের চক্ষু জোড়া জুড়িয়ে যাচ্ছে। এলোমেলো হয়ে যাচ্ছে বক্ষ। মনে চাচ্ছে মেয়েটাকে একবার বুকের মাঝে আগলে নিতে। একবার গাল ছুঁয়ে বলতে ইচ্ছে হয়, ভালোবাসি শ্যামময়ী। সুদর্শন যুবকটির কত শত ভাবনার মাঝে তার মুখোমুখি দাঁড়াল পায়েল। সাধারণত নম্র কণ্ঠে শুধাল, সাইমন ভাই, বলুন এখানে কিসের জন্য ডাকলেন? সাইমন হেয়ালি করে বলল, কেন, তোকে ডাকা বারণ বুঝি? এমন করে বলছিস মনে হচ্ছে তোকে ডেকে আমি বড় কোনো অপরাধ করে ফেলছি। আশ্চর্য। তা কখন বললাম? তাহলে তোর এত তাড়া কিসের? ডেকেছি যখন কিছু তো বলবই। অসহ্য তো। সে আবার কখন তারা দেখালো? শুধু জিজ্ঞেস করল কেন ডেকেছেন।
লোকটার বাড়াবাড়ি রকমের বিরক্তিকর কথা শুনে বিরক্ত হল পায়েল। নাক মুখ কুঁচকে বলল, আচ্ছা বলুন এবার। বলছি, তবে এখানে না। চল একটু সামনে যাই। সামনে যেতে হবে। হবে। পায়েল আর কথা বাড়াল না। পাশাপাশি হেঁটে খানিকটা খোলা জায়গায় দাঁড়ালো দুজন। এখানে লোকজন খুব একটা নেই। দুজনার মাঝে নীরবতা বিরাজমান। নীরবতা ভেঙে পায়েল বলল, কি হলো সাইমন ভাই? চুপ করে আছেন কেন? এবার তো বলুন। সাইমন আলতো হাসল। পূর্ণ দৃষ্টি স্থির করল মেয়েটার মুখপানে। লোকটার এহেন চাহনিতে পায়েলের ভীষণ অস্বস্তি হচ্ছে। সে সাথে সাথে মাথা নিচু করে ফেলল। আরও মিনিট খানিক সময় নিয়ে সাইমন মৃদু কণ্ঠে বলে উঠল, শাড়িতে তোকে ভীষণ সুন্দর লাগছে পায়রা। চট করে মাথা তুলে তাকালো পায়েল। মানে সিরিয়াসলি? তাকে এত ঘটা করে এতদূর ডেকে এনে অহেতুক কথা বলছে সাইমন ভাই। চরম বিরক্ত হল পায়েল। খানিকটা বিস্মিত কণ্ঠে বলল, এটা আপনার জরুরি কথা হলো সাইমন ভাই? এইটুকু বলতে আপনি আমাকে এতদূর নিয়ে আসলেন? হ্যাঁ। সাইমনের গাজালানো জবাব শুনে চোখ গরম করে তাকালো পায়েল। স্বভাবত সে ভদ্র মেয়ে বলেই লোকটাকে কিছু করা কথা বলতে গিয়েও বলতে পারল না মেয়েটা। পরক্ষণেই রাগ নিয়ে গজগজ করতে করতে চলে যেতে উদ্যত হল পায়েল। এরই মধ্যে সাইমন মৃদু হেসে বলল, এই পায়রা, দাঁড়া। শোন আর একটা কথা। পায়েল শুনেও শুনল না, ফিরেও তাকাল না। পা চালালো সামনে। মুহূর্তেই তার পিছনে পিছনে ছুটে আসলো সাইমন। চটজলদি পাঞ্জাবির পকেট থেকে একটা বেলিফুলের মালা বের করল। চলন্ত পায়েই পায়েলের খোপা করা চুলে জড়িয়ে দিল মালাটা। আসার সময় সবার অগোচরে ফুটপাতের দোকান থেকে কেনা মালাটা। প্রিয় নারীটির নামে মনে করেই কিনেছিল সে। তাকে এভাবে দেওয়া হবে সে ভাবনা ছিল না তার। তবুও কিনেছিল। নিজ কার্য শেষ করে সরে দাঁড়ালো সাইমন। জমে গেল পায়েল। তার চঞ্চল পা থেমে গেল। ঘটনাটি এত দ্রুত ঘটল যে বেগ পেতে কয়েক মিনিট সময় লাগল মেয়েটার। পরমুহূর্তেই মাথায় হাত দিয়ে ফুলের মালাটা অনুভব করল সে। যা ছিল তার জন্য অকল্পনীয় কিছু। সাইমন ভাইয়ের আচারাচরণে বিস্মিত পায়েল। ততক্ষণাৎ খানিকটা অবাক হয়ে তাকাল সাইমনের দিকে। যা দেখে সাইমন বোকা বোকা হেসে বলল, আসার সময় রাস্তায় কুড়িয়ে পেয়েছি মালটা। তোর তো আবার বেলিফুল পছন্দ। তাই ভাবলাম তোকে দিয়ে দেই। ওখানে তোরা অনেকজন ছিলি, একটা মালা নিয়ে কারাকারি হতো। তাই এখানে ডেকে আনা। যা এবার। সত্যিই কি তাই? উহু, মেয়েটাকে তীব্র অস্বস্তির হাত থেকে বাঁচানোর জন্যই এই মিথ্যা। শুধুমাত্র ছোট্ট একটা বাহানায় তার পায়ের সাথে পা মিলিয়ে কিছুটা পথ একসাথে চলা। এই তো এতটুকুতেই প্রেমিক পুরুষের মন হিমশীতল হয়ে গেল। পায়েল আর কিচ্ছুটি বলল না। খানিকটা লাজুক হেসে পুনরায় সামনে পা চালাল। সে কি বিশ্বাস করল তার মিথ্যে অজুহাত, নাকি বুঝে গিয়েছে আসল কারণ? তার মুখ ও ভঙ্গিমায় সেসব কিচ্ছুটি প্রকাশ পেল না যেন। সাইমন প্রশান্তিময় চোখে তার শ্যামময়ীর যাওয়ার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। অতঃপর উদাস কণ্ঠে শুধাল, শ্যামময়ী, তুমি আমার দূরে থাকা ভীষণ কাছের কেউ। তোমাকে পাওয়ার ইচ্ছেটা তীব্র, কিন্তু তাতে বাধা ৭ সমুদ্রের ঢেউ। বিয়ে বাড়ি এখন দারুণ নীরব, নিস্তব্ধ। এতক্ষণের সেই কোলাহল আনন্দ হারিয়ে কোথাও যেন মিলিয়ে গিয়েছে। কন্যাকে শ্বশুর বাড়িতে বিদায় দিয়ে বাবা মা দুজনই অনেকটা ভেঙে পড়ছে। বেলা গড়িয়ে নিকাশ কালো আধারে মিলিয়ে গিয়েছে প্রকৃতিতে। সেই সাথে রঙিন আলোকসজ্জা ও কৃত্রিম সাজসজ্জা খুলতে ব্যস্ত ডেকোরেটরের লোকজন। দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কাজের তদারকি করছে সানাম চৌধুরী ও সাইমন। বারবার বলছে, সবকিছু ঠিকঠাকভাবে করো, কোনো কিছু যেন রয়ে না যায়। বিয়ে বাড়িতে ওরা দুজনই সমানে বড় ভাইয়ের দায়িত্ব পালন করেছে। তাদের পরিচালনায় সুস্থভাবেই বিয়েটা সম্পূর্ণ হয়েছে। কনে বিদায় হওয়ার সাথে সাথেই বিয়ে বাড়িতে মানুষের আনাগোনা কমে গিয়েছে। নিকটতম আত্মীয়রাও যে যার বাড়িতে চলে গেল। শুধু রয়ে গেল চৌধুরী পরিবার ও দুরান্ত কিছু লোক।
রাত্রিপ্রিয়া এসে বাসার নিরিবিলি ছাদের দাঁড়ালো। ভারী শাড়িগয়না খুলে একটা ছাই রঙা নর্মাল থ্রি পিস পরেছে সে। মুখে প্রসাধনী নেই কোনো, চুলগুলো হাত খোপা করে রেখেছে। ছাদে হালকা নীল রঙের একটি রঙিন বাতি জ্বলছে। মেয়েটা সেদিকে তাকিয়ে রইল খানিকক্ষণ। ফর্সা মুখখানায় নীল আভা ছড়িয়ে পড়ছে। জ্বলজ্বল করছে মেয়েটার রূপ। এরই মধ্যে নিচ থেকে আওয়াজ এলো, সন্ধ্যাবেলা একা একা ওখানে কি করছো রাত্রিপ্রিয়া? নিচে নামো দ্রুত। সানাম চৌধুরীর কণ্ঠস্বর। নিচে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে লোকটা। যা লক্ষ্য করে মুখ বাঁকিয়ে অন্য দিকে তাকালো রাত্রি। তাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে বলল, আমি যাব না। আপনার কি সমস্যা? আপনি আপনার কাজ করুন। আমি আসব ছাদে নাকি তুমি নামবে? কথাটায় বেশ কাজ হয়েছে। রাত্রিপ্রিয়া ততক্ষণাৎ সুরসুর করে নিচে নামল। কেননা স্বামীর সাথে অভিমান করে মনেমনে পণ করেছে। লোকটার মুখোমুখি সে আর হবে না। কথাও বলবে না, কখনো কাছাকাছিও যাবে না। বদ লোক একটা। একদম তার কাছে যাবে না রাত্রিপ্রিয়া। হলোও তাই। সেই থেকে আজ সারাটা দিন তাকে সম্পূর্ণভাবে উপেক্ষা করছে এই মেয়েটি। যতবার কথা বলতে গিয়েছে ঠিক ততবারই তাকে এড়িয়ে গিয়েছি। সারাক্ষণ বাবার কাছাকাছি থেকেছে। শ্বশুরের কাছ থেকে তো আর বউকে তুলে আনা যায় না। বিয়ে বাড়িতে থেকে মন্ত্রী সানাম চৌধুরীও বউয়ের মানভিমান ভাঙানোর সেভাবে সুযোগ পায়নি। বউয়ের হনহনিয়ে চলে যাওয়ার দিকে উদাস হয়ে তাকিয়ে রইল সানাম চৌধুরী। কি একটা অবস্থা! বউয়ের সাথে কথা না বলে কি থাকা যায়? আশপাশ করছে নেতা সাহেবের বক্ষ। কতদিন কতক্ষণ লাগে বউয়ের এই রাগ ভাঙতে কে জানে। তান্মধ্যে তাকে ডাক দিল সাইমন। বলল, কি রে সানাম, ওদিকে তাকিয়ে কি দেখছিস? এদিকে আয়। ওপাশের সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখত। সানাম চৌধুরী বিরক্তিকর মুখে সাইমনের দেওয়া কাজে চলে গেল। ওদের জন্য একটু বউকে একটু মন ভরে দেখা যাবে না? আশ্চর্য! সারাদিন খাটাখাটি করে রাত ৯টায় বাসার ভেতর গেল সানাম চৌধুরী। এসেই ফ্রেশ হয়ে নিল আলগোছে। তার এখন তীব্র তৃষ্ণা পেয়েছে। এই মুহূর্তে বউকে প্রয়োজন তার। কিন্তু তাকে চোখে পড়ছে না। রুমেও নেই। সানাম চৌধুরী রুম থেকে বের হয়ে বউয়ের সন্ধান করল। সে আছে তার ননদদের সাথে সেতুর রুমে। সেখানেও অনেক মানুষ, মাচাচিরা বোনেরা রয়েছে। সবাই মিলে কথা বলছে। তাদের সামনে গিয়ে বউকে নিজের রুমে ডাকাটা শোভনীয় আচরণ নয়। আশাহত মনটা নিয়ে পুনরায় নিজের নির্দিষ্ট কক্ষে চলে গেল সানাম চৌধুরী। চটজলদি কল করল রাত্রিকে। ফোন রিসিভ হলো না, কেটে দিয়েছে মেয়েটা। পরমুহূর্তে কল না করে তাকে মেসেজ করল, বউ, একটুখানি দেখা করো আমার সাথে, রুম থেকে একবার ঘুরে যাও। আমার বড় প্রেম প্রেম পাচ্ছে গো। তোমার গোলাপি ঠোঁটের পরশ চাইছে আমার নির্লজ্জ ঠোঁট। সারাদিনে বউয়ের চুমু না পাওয়ার তৃষ্ণায় শুকিয়ে খাক হয়ে আছে ওষ্ঠদয়। প্লিজ, যান, একবার রুমে আসো। মেসেজ হানা পড়ে লজ্জায় গোলাপি হয়ে গেল রাত্রিপ্রিয়া। ছি, ছি, মানুষটা কতটা নির্লজ্জ! মেসেজে কেউ এসব লিখে? রাত্রিপ্রিয়া দ্রুত নিজের ফোন বন্ধ করে ফেলল। মিনিট 10 সময় অপেক্ষা করেও যখন বউয়ের রেসপন্স পেল না, বাধ্য হয়ে সেখানে উপস্থিত হল সানাম চৌধুরী। এসেই চারপাশে একবার তাকিয়ে রাত্রিকে গম্ভীর কণ্ঠে শুধালো, আমাকে একটা কফি করে দেও তো রাত্রি। যা শুনে ততক্ষণাৎ তানিয়া চৌধুরী বলল, রাত্রি তুমি বসো, উঠতে হবে না তোমার। সানাম তুই তোর রুমে যা, আমি তোকে কফি বানিয়ে দিচ্ছি। সময় মতো কফি তোর রুমে পৌঁছে যাবে। বলতে বলতে উনি উঠে দাঁড়ালো। ছেলের জন্য কফি বানাতে চলেও গেলেন। মায়ের কথায় যেন বিনা মেঘে বজ্রপাত পড়ল সানাম চৌধুরীর মাথায়। মাকে চিৎকার দিয়ে বলতে ইচ্ছে করল, আমার কফির প্রয়োজন নেই মা, আমার বউ প্রয়োজন। কফি তো একটা বাহানা মাত্র। কিন্তু চক্ষু লজ্জায় সেসব বলা গেল না। মাকে কি আর এসব বলা যায়? সানাম চৌধুরী একবার অসহায় হয়ে তাকালো স্ত্রীর মুখপানে। মেয়েটা যা দেখে ঠোঁট টিপে হাসছে। তান্মধ্যে তানহা বলল, ভাই তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও এখন থেকে। আমরা সিক্রেট একটা কথা বলছি। তোমার সামনে বলা যাবে না।
পাংশুটে মুখে পুনরায় নিজের রুমে চলে গেল সানাম চৌধুরী। বিয়ে বাড়িতে সারাটা দিন কনে পক্ষের সকলে কমবেশি পরিশ্রম করেছে। বর্ষর একটা বিয়ে সামলানো তো আর চারটে খানিক কথা নয়। সবার মধ্য দিয়ে অনেকটা ধকল গিয়েছে। তাছাড়া গতরাতে কারো ভালো ঘুম হয়নি। বাড়ির ছোটবড় সবাই অনেকটা ক্লান্ত। তাই রাত 11টার মধ্যে সবাই যে যার খাওয়া দাওয়ার পার্ট চুকিয়ে ফেলল। কিন্তু সমস্যা হলো ঘুমানো নিয়ে। রাত্রিপ্রিয়া চুক্তি করেছে আজ রাতে সে সেতুর রুমে সবার সাথে ঘুমোবে। বড় বোনকে বিদায় দিয়ে সেতুর মনটা বড় খারাপ। দুটি মাত্র বোন তারা। বোনের সাথে গলায় গলায় ভাব ছিল তার। বোনকে বিদায় দিয়ে বাবা মায়ের পাশাপাশি তারও নাজেহাল অবস্থা। কিন্তু তা কেমন খারাপ করে থাকতে দিচ্ছে না কাজিনগুলো। শয়তানগুলো এমন এমন কথা বলছে, মানুষ হাসতে বাধ্য। তাছাড়া তানহা, পায়েল, পরশ কেউ তাকে আজকে রাতে ছাড়তে চাইছে না। এতে রাত্রিরও কোনো অমত নেই। বরং তার ভালোই হয়েছে। কিন্তু এতে ঘোর আপত্তি সানাম চৌধুরীর। খাবার শেষ করে সে বউয়ের আশেপাশে ঘুরঘুর করছে সেই কখন থেকে। কিন্তু মেয়েটা তাকে পাত্তাই দিচ্ছে না। খেয়ে দিয়ে সে আবারও ননদদের সাথে বসার ঘরের সোফায় আইস করে বসেছে। মেয়েরা গল্পগুজব করছে। তাদের বিপরীতমুখী সোফায় বসেছে সানাম চৌধুরী। দৃষ্টি তার প্রিয়তমা স্ত্রীর মুখপানে সীমাবদ্ধ। সবার অগোচরে কানে হাত রেখে সরি বলছে বার কয়েক। চোখ দিয়ে বারবার ইশারা করছে, রুমে চলো, যান। রাত্রিপ্রিয়া সে দৃষ্টি সম্পূর্ণ উপেক্ষা করে এমন একটা ভাব করছে যেন সে কিছুই বুঝতে পারছে না। বিরক্ত লাগছে সানাম চৌধুরীর। এসব ম্যালি প্যাচাল তার কোনোকালেই পছন্দ নয়। তবুও উঠতে ইচ্ছে করছে না আজ। মাঝে মধ্যে নিজের ফোন হাতে নিয়ে হুদাই ঘাটাঘাটি করছে। যাতে বোনেরা ভাবে তাদের ভাই ফোন ঘাটছে, তাদেরকে লক্ষ্য করছে না। তার মধ্যে সেখানে উপস্থিত হল রোকসানা চৌধুরী। ফর্সা রোগা ধরনের মাঝবয়সী মহিলা। সানাম চৌধুরীকে এখনো এখানে বসে থাকতে দেখে উনি বলল, কিরে সানাম, তুই এখনো এখানে বসে আছিস কেন? হতচকিত হয়ে তাকালো সানাম চৌধুরী। মাথা চুলকিয়ে আমতা আমতা করে বলল, এই তো একটু ফোন দেখছিলাম কাকিমণি। অফিসের কিছু ফাইল চেক করছি। ওসব রেখে দে এখন। সারাদিন অনেক ছোটাছুটি করেছিস। এখন রুমে যা। তোদের বিছানা গোছগাছ করে রেখে এসেছি আমি। রাত্রি তো আজ সেতুর রুমে থাকছে। তাহলে তুই আর সাইমন গেস্ট রুমে চলে যা। সানাম চৌধুরী বসা থেকে উঠে দাঁড়ালো। বউয়ের দিকে একবার ধারালো দৃষ্টি নিক্ষেপ করল। রাত্রিপ্রিয়া সঙ্গে সঙ্গে মুখ বাঁকালো। যার অর্থ, নেতা সাহেব, আমি আপনাকে একদমই ভয় পাই না। ওসবে কাজ হবে না গো। এবার বুঝেন বউ কি জিনিস। তার সাথে বাজে আচরণ করার শাস্তি কেমন। সানাম চৌধুরী দাঁতে দাঁত চেপে গটগট পায়ে জায়গা ত্যাগ করল। সেদিকে তাকিয়ে বিজয়ী হাসি হাসল রাত্রিপ্রিয়া। এমন করে হাসল যেন খুব বর্ষর কোনো একটা গুরুত্বপূর্ণ কার্য সম্পূর্ণ করে ফেলছে সে। সানাম চৌধুরী যেতেই বোনেরা সকলে উচ্চ স্বরে হেসে উঠল। তানহা বলল, ইসস, কথা থেকে যেন পোড়া পোড়া গন্ধ বেরিয়ে আসছে। সে তো কুটিল হেসে বলল, আমাদের মন্ত্রী সাহেবের হৃদয় পোড়ার গন্ধ। বেচারা বউয়ের জন্য দিওয়ানা, মজনু প্রেমিক। কেমন পাগল পাগল অবস্থা তার। ওর কথা শুনে বাকিরা একসাথে খিলখিল করে হেসে উঠল। হাসির চোটে একজন আরেকজনের গায়ে পড়ছে। রাত্রিপ্রিয়া মেয়েটা পড়ল বিব্রতকর পরিস্থিতিতে। ছোট মামুনির সামনে তার বেশ লজ্জাই লাগছে। আমতা আমতা করে ওদের থামাবার চেষ্টা করছে। এই চুপ করো না তোরা। এত হাসাহাসির কি আছে? তার কথা অগ্রাহ্য করল সকলে। রাত্রির লাজুকতা দেখতে তাদের মজাই লাগছে। এতে তাদের হাসি বাড়ল বইকি কমল না। এরই মধ্যে মেয়েদের ধমকে উঠল রোকসানা চৌধুরী। বলল, ছি, ছি, বড় ভাইকে নিয়ে এগুলো কোন ধরনের বেয়াদবি। মুখবন্ধ কর, নয়তো চাপকে সবকটার দাঁত ফেলে দিব। বেয়াদবগুলা, যা এখান থেকে। রুমে যা সব কয়টা। সবার হাসি থেমে গেল। তানহা মুখ গোমরা করে বলল, আম্মু তুমি আমাদের মাঝে আসছো কেন? যাও তো এখন থেকে। তোরা নিজেদের রুমে গিয়ে যত পারিস হাহাহিহি কর। বড়রা শুয়ে পড়ছে সকলে, উনাদের অসুবিধা হচ্ছে। এখন থেকে সকলে দ্রুত বিদায় হ। যাওয়ার সময় এখানকার আলো নিভিয়ে যাস। আমিও যাচ্ছি রুমে। তোর বাবার জন্য পানি নিতে এসেছিলাম।
বলতে বলতে উনিও চলে গেল নিজের রুমে। মেয়েরাও আর এখানে বসল না। একে একে সবাই চলে গেল তাদের বেডরুমে। সানাম চৌধুরী ও সাইমন চৌধুরী দুই ভাই একসঙ্গে শুয়েছে আজ। সাইমন শুয়ে শুয়ে ফোন টিপছে। তার পাশে শুয়ে বারবার আশপাশ করছে, বাজেভাবে নড়াচড়া করছে সানাম। যা দেখে এক পর্যায়ে বিরক্ত হয়ে সাইমন বলল, তোর কি ডেলিভারি পেইন উঠছে, ভাই? খুব ব্যথা? ডক্টর নার্স খবর দিব, অ্যাম্বুলেন্স ডাকবো, হসপিটালে যাবি? তা না গেলে চুপচাপ আল্লাহর ওয়াস্তে একটু শুয়ে থাক। তোর মোচড়ামুচড়িতে একদম বিরক্ত হয়ে যাচ্ছি আমি। সানাম চৌধুরী ততক্ষণাৎ লাফ দিয়ে শোয়া থেকে উঠে বসল। ভাইয়ের দিকে চোখ পাকিয়ে তাকালো। শক্ত কণ্ঠে বলল, একদম মেরে বডি ফেলে দিব, শালা। আর একটাও বাজে কথা বলবি না, সাইমন। আমি তোর ভাই হই, ভাবি না। ওসব আমার হবে কেন? তোর ননস্টপ বকবকানি বন্ধ কর, ভাই। একটুর জন্য হার্ট অ্যাটাক করিনি। আমার চোখে প্রচুর ঘুম। ক্লান্ত লাগছে শরীর। তো ঘুমা। তোকে ধরে রাখছে কে? বিরক্ততে কপাল কুঁচকে বলল সাইমন। সানাম চৌধুরী পর মুহূর্তে অসহায় মুখ ভঙ্গিমায় বলল, সমস্যা তো একটাই। বউ ছাড়া আমার ঘুম আসছে না। তো যা বউয়ের কাছে। তাও আমাকে একটু শান্তি দে। তোর বোন রেগে আছে। কথা বলছে না, আমার ধারে কাছেও আসছে না। এই মুহূর্তে একটু তার সাথে দেখা করার ব্যবস্থা করে দে, ভাই। কেমন সরল আবদার। বউকে কাছে পাওয়ার আকুলতা। সাইমনের বড় মায়া হলো। তবুও সে গম্ভীর কণ্ঠে শুধালো, এতে আমার লাভ কি? দ্রুত চাচা ডাক শুনতে পারবি। এটাই তোর লাভ। উদাস কণ্ঠে বলল সানাম চৌধুরী। যা শুনে সাইমন হেসে ফেলল। বলল, ছাদে যা। পাঠিয়ে দিচ্ছি, রাত্রিকে। ধরফ্রিয়ে উঠে বিছনা ছাড়ল সানাম চৌধুরী। ভাইয়ের দিকে তাকিয়ে মৃদু হাসল। আর এক মুহূর্ত রুমে দাঁড়িয়ে দেরি করল না সে। হাসি হাসি মুখে রুম ছাড়ল। সাইমন ততক্ষণাৎ কল করল রাত্রিকে। রাত্রি সাথে সাথেই রিসিভ করল। সাইমন গম্ভীর মুখে বলল, আমায় এক কাপ কফি করে দে, বন। বড় মাথাটা ধরেছে আজ। আমি ছাদে আছি এখন। কষ্ট করে একটু ওখানে দিয়ে যাস। বলেই চট করে কল কেটে দিল সাইমন। প্রত্যুত্তর করার সময় দেয়নি রাত্রিকে। রাত্রি অবাক হলো না। কেননা তার সাইমন ভাই এ কাজ নতুন করে না। ডিউটি করে রাতবিরেতে বাসায় আসলে তার কাছে কফির আবদার করে। কেননা রাত্রি খুব ভালো কফি বানাতে পারে। সাইমন ভাই খেয়ে তৃপ্তি পায়। ততক্ষণাৎ রাত্রি সাবধানী পায়ে উঠে দাঁড়ালো। বাকিরা সবাই ঘুমিয়ে গেছে বোধহয়। তাই আর ওদের জাগালো না। কিন্তু হলো কি? পায়েল জেগেই ছিল। রাত্রিকে রুম থেকে বের হতে দেখে মৃদু কণ্ঠে বলল, হ্যাঁ, কই যাচ্ছিস তুই? রাত্রি পিছনে ঘুরে আলতো হেসে বলল, চলবে। গল্প রাত্রিপ্রিয়া। সূচনা পর্ব। লেখনীতে সুমাইয়া আফরিন ঐশী।